প্রিয় দর্শক শ্রোতা, অনলাইন টেলিভিশন ঠাকুরগাঁও জার্নালের উদ্যোগে টক শো করোনা দিনকাল আলোচনার আজ অষ্টম পর্ব। আমি আন্তরিক দুঃখিত, অষ্টম পর্ব। এবং আজকের আলোচনা আমরা বিশাল কিছু একটা আলোচনা হতে যাচ্ছে। সবাই বুঝতে পারছেন যে দুজন অতিথি আছেন আমাদের সাথে এবং আরো একজন অলরেডি জয়েন করলেন এই মুহূর্তে। এবং আমি একটু বলতে চাই সকলকে যে আজ কিন্তু একটা বিশেষ দিন, আমরা সকলেই জানি। এবং 21 আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলার 16তম বছর আজ। নারী নেত্রী আইভি রহমান সহ নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে শুরু করছি আজকের আলোচনা। এবং আজকে আলোচনায় আমাদের সাথে খুবই চমৎকার মানুষ আছেন, আমরা অলরেডি দেখতে পাচ্ছি। তাদের কাছে অবশ্যই যাবো। তার আগে একটু আমি জানাতে চাই আজকে আমরা কি বিষয় নিয়ে কথা বলছি, কারণ যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটাই কিন্তু আমাদের মুখ্য উদ্দেশ্য। সেজন্যই কিন্তু আমাদের এই আলোচনাটা, সবাইকে জানানো, সবাইকে বোঝানো। তো করোনার দিনকালে আজকের আমাদের যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে স্বাস্থ্য সচেতনতায় মাঠ পর্যায়ের সার্বিক অবস্থা ও আমাদের করণীয়। অনেক বড় একটি দায়ভার এসে পড়েছে আমার উপরে। এবং আমাদের সাথে কিন্তু আজকে তিনজন অতিথি আছেন। আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছে একজন প্রশাসনিক কর্মকর্তা, একজন চিকিৎসক ও একজন সাংবাদিক। প্রথমে আজকে আলোচনা অতিথিদের সাথে আপনাদেরকে পরিচয় করে দিতে চাই। আমাদের সাথে আছেন ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাল মামুন। ঠাকুরগাঁও মামুন ভাই, কেমন আছেন আজকে? জি, ভালো আছি। আচ্ছা, ওকে, ভালো থাকলেই ভালো। এই ধরনের একটা পরিস্থিতিতে একটা করোনাকালীন যে সময়টা আমরা পার করছি, ভালো থাকাটাও কিন্তু অনেক বড় পাওয়া আমাদের জন্য। এবারে আমি চলে যাব আরেকজন আমাদের অতিথি যিনি আছেন ঠাকুরগাঁও সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার রকিবুল আলম চয়ন ভাইয়ের কাছে। চয়ন ভাই, কেমন আছেন? জি, শুনতে পাচ্ছেন আমাকে? শোনা যাচ্ছে? জি জি, শুনতে পাচ্ছি। ভালো আছেন? ধন্যবাদ করোনা দিনকাল আয়োজক ঠাকুরের জন্য। ভালো আছি আমরা। আসলে এই করোনা নিয়ে ভালো থাকাটাও এই মুহূর্তে আসলে বেশ কঠিন ব্যাপার। তারপরে সবার চেষ্টা আমরা ভালোই আছি, চলছে আর কি। ধন্যবাদ। জি জি, অবশ্যই। আসলে আমাদের কিছু টেকনিক্যাল ঝামেলার কারণে হয় কি, নেটওয়ার্কের ঊর্ধ্বে আমরা নই, কিন্তু নেটওয়ার্কের কারণে যেটা হয় বিষয়টা একটু ডিলে হয়ে যাচ্ছিল আমাদের। এবং এই মুহূর্তে যেটা বলতে চাই যে আমরা সরাসরি বেশি এত সময় আমরা পাই, এই সুন্দর একটি সময় যে আমরা পাই 1 ঘন্টা, এটি আর আমি বৃথা কাজে ব্যয় করতে চাই না। আমরা সরাসরি আলোচনাতেই চলে যেতে চাই। মামুন ভাই এবং চয়ন ভাইয়ের কাছে অনুমতি নিয়ে আমরা আলোচনায় চলে যেতে চাচ্ছি। যে প্রথম একটি প্রশ্ন আমরা প্রশ্ন করি, আসলে প্রশ্নের একটা আড্ডা এখানে, প্রশ্ন উত্তর পর্ব চলে এখানে। তো প্রশ্নে চলে যেতে চাই। আলোচনার শুরুতেই কথা বলে নিতে চাই ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাল মামুন ভাইয়ের সাথে। উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা হিসেবে প্রতিনিয়ত ছুটছেন শহরের এই প্রান্ত থেকে ও প্রান্ত, আমি জানি। এবং বিশেষ করে আমার দেখা মতে আমি দেখেছি যে আপনি বিভিন্ন মার্কেট থেকে শুরু করে পুরো শহরে আসলে একটা নির্ভেজাল একটা যে আইন, সকলের জন্য সমান যে একটা আইন, সেই আইনটা প্রতিস্থাপন করার চেষ্টা করছেন আপনি। করোনা পরিস্থিতির এই অবস্থায় জনগণের স্বাস্থ্য সচেতনতা সহ সার্বিক অবস্থা কেমন মনে হয় আপনার কাছে বর্তমানে? ধন্যবাদ আপনাকে। 15ই আগস্ট আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার সাথে যার পরিবারের সদস্য যারা শাহাদাত বরণ করেছে, আপনারা জানেন আজকে আগস্ট মাস। এবং 21শে আগস্ট আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তৎকালীন বিরোধী দলীয় নেত্রী উপর যে নৃশংস গ্রেনেড হামলা হয়েছিল, এই হামলায় যারা মারা গিয়েছেন এবং শাহাদাত বরণ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা রেখে আমার বক্তব্য শুরু করছি। হচ্ছে যে গত 5 মাসেরও বেশি সময় ধরে কিন্তু এই করোনা প্রাদুর্ভাবের সময় আমরা কাটাচ্ছি। তো প্রথম দিকে আমরা যে বিষয়টি আমরা করেছি সেটি হচ্ছে, প্রথম দিকে আমরা দুটি ওয়ার্ড আমরা পেয়েছি, একটি হচ্ছে লকডাউন এবং একটি আইসোলেশন। তো লকডাউনকে আমরা যদি 3 ভাগে বিভক্ত করি, প্রথম দিকে আমরা জেলা লকডাউন করেছিলাম, এলাকা লকডাউন করেছিলাম এবং বাসা লকডাউন করেছিলাম। তো আপনি জানেন যে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য আমি, যেমন কি আপনি ফেসবুকে কিংবা সামাজিক মাধ্যমে দেখেছেন যে আমি সামাজিক দূরত্ব মেনটেন করার জন্য মার্কেটে হয়তো বা গোল চিহ্ন অঙ্কিত করা, এরপর যারা করোনা আক্রান্ত হয়েছে তাদেরকে লকডাউন করা, এই বিষয়গুলি আমি করেছি। তবে জেলা লকডাউনের ক্ষেত্রে আমাদের জেলা প্রশাসক স্যারের নির্দেশনা ক্রমে আমাদের কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী যে কাজটি করেছে সেটি হচ্ছে যে জেলার যে সীমানা সেটি লকডাউন করেছে। আর আমি করেছিলাম বাসা কিংবা আমার সাথে যারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কিংবা মেম্বার রয়েছে। এলাকা লকডাউন যেটি, সেটি কিন্তু আমাদের যুব সমাজ এবং সাধারণ জনসাধারণ যারা রয়েছে তারা কিন্তু এগিয়ে এসেছে। যেটি হয়েছিল প্রথম দিকে আমরা অনেক বেশি সচেতন ছিলাম, অনেক বেশি কঠোর ছিলাম। সেই দিক থেকে আমাদের অর্থনৈতিক যে কর্মকাণ্ড সেটিকে সচল রাখার জন্য কিন্তু
কিছুটা শিথিল করা হয়েছে, লকডাউনও শিথিল করা হয়েছে, গণপরিবহন চালু করা হয়েছে। তো যার ফলে যেটি হয়েছে সেটি হচ্ছে যে আমাদের মন মানসিকতা কিংবা সচেতন বোধ থেকে কিছুটা হলেও আমরা করোনাকে অনেক বেশি হালকাভাবে নিয়ে ফেলেছি। তো যার কারণে সার্বিক পরিস্থিতি আমরা বলবো যে অনেকটাই খারাপ। আপনি যদি পরিসংখ্যানও ধরেন যে আজকে পর্যন্ত আমাদের সদর উপজেলায় 385 জন করোনা আক্রান্ত। জুন পর্যন্ত যদি আপনি হিসাব করেন সে সময় আমাদের 100 পর্যন্ত ছিল। এই জুলাই এবং আগস্ট মাসে, এই 2 মাসে প্রায় 180 জনের মতন কিন্তু আক্রান্ত হয়ে গেছে। পার ডে আমাদের প্রায় 6 জন করে আক্রান্ত হচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে একটি, সেটা হচ্ছে যখনই আমরা লকডাউন শিথিল করলাম এবং বিশেষ করে আমাদের যে স্বাভাবিক চলাচল এবং অর্থনৈতিক গতিশীলতা যে বিষয়টি করেছি, শিথিলায়ন আইনের ফলে যেটি হচ্ছে যে এই সংক্রমণের হার অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। যার কারণে আমি বলবো যে বর্তমান অবস্থা আমাদের প্রতিকূল। এবং আরেকটি বিষয় সেটি হচ্ছে যে প্রথম দিকে যে মানুষগুলো, সাধারণ মানুষের মধ্যে যে আতঙ্ক বিরাজ করছে সেটি নেই। প্রথম দিকে আমি হয়তো বা দিনে 20টি থেকে 30টি কল পেতাম যে আমাদের লকডাউন করতে হবে কিংবা আমরা আতঙ্কিত, কিন্তু এখন একটি কলও পাই না। এ থেকে বোঝা যাচ্ছে যে মানুষজন অনেক বেশি করোনাকে হালকাভাবে নিয়েছে এবং এটিকে স্বাভাবিকভাবে তাদের জীবনের অংশ হিসেবে নিয়েছে। কিন্তু তারা কিন্তু কোনোভাবে স্বাস্থ্যবিধি কিংবা সামাজিক দূরত্ব মেনে চলছে না। কারো আপনি যখনই যাবেন, বিশেষ করে আমাদের কালীবাড়ি মোড় বলেন, কালীবাড়ি বাজার, চৌরাস্তা বলেন, চৌরাস্তা মোড়, কোথাও আপনি দেখবেন না যে হয়তোবা 50%-এরও কম লোক মাস্ক পরে আছে, তার বেশিরভাগই মাস্ক নেই। এবং আগে মানুষের হাতে আমরা দেখতাম যে হয়তোবা আপনি যেটি বলে যে আমরা হাতকে সুরক্ষার জন্য আমরা অনেক কিছু ব্যবস্থা নিতাম, কিন্তু এখন কারো কাছেই কোনো হ্যান্ড গ্লাভসও নেই, কেউ কোনো স্যানিটাইজার নিয়ে ঘুরে না। প্রথম দিকে কিন্তু আমরা স্যানিটাইজার রাখতাম নিজেদের কাছে, কিন্তু এখন স্যানিটাইজারও ইউজ করছি না। এর মানে কি? এর মানে হচ্ছে যে আমাদের সচেতনতা বোধে অনেক বেশি শিথিলতা এসে পড়েছে। তো এই কারণে আমি বলবো যে আমি হয়তোবা ঘুরেছি সারাটি 21টি ইউনিয়ন এবং একটি পৌরসভা, এই 86 বর্গ কিলোমিটারের বেশিরভাগই এলাকায় আমি গিয়েছি, কারণ আমাদের যে করোনা যে আক্রান্তের পরিমাণ তখন অনেকটাই কম ছিল। তখন ঘুরেছি, একটি বিষয় আমি লক্ষ্য করেছি যে সচেতনতা বোধে অনেক বেশি শিথিলায়ন চলে এসেছে। আরেকটি বিষয় আমি বলবো যে আমি জুলাইয়ের ঠিক 30শে জুলাই যদি আপনি হিসাব ধরেন, সে সময় আমাদের 1 জন মারা গিয়েছিল, কিন্তু এই গত 2 মাসে 6 জন মারা গিয়েছে, সেটি তাও কাগজে কলমে। কিন্তু যদি আপনি আনঅফিসিয়ালি কিন্তু এই মাত্রা অনেক বেশি। এর কারণটি কি? কারণটি হচ্ছে যে আমরা স্বাস্থ্যবিধি মেনে চলছি না এবং সামাজিক দূরত্ব মেনটেন করতে পারছি না, যার কারণে সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে এবং আমাদের লোকও মারা যাচ্ছে। তো আমি বলবো যে এখন সার্বিক অবস্থা খুব বেশি ভালো। ধন্যবাদ। অবশ্যই। এবং আমরা কিন্তু চাই এই সার্বিক অবস্থা ভালোর দিকে আসুক, এবং এই জন্যই কিন্তু আমাদের এই আলোচনাগুলো মানুষকে জানানো, মানুষকে একটু সচেতন করা যে আসলে সরকারি পক্ষ থেকে কিন্তু অনেক ধরনের সহযোগিতা করা হচ্ছে, কিন্তু আমাদেরও কিন্তু নিজেদের উচিত আসলে একটু সচেতন হওয়া, আমাদের মানে মানবিক যে একটা বোধ আছে সেটা জাগ্রত করা। ধন্যবাদ মামুন ভাই আপনাকে এত সুন্দর করে এতগুলো কথা এত সংক্ষেপে আমাদেরকে জানানোর জন্য। এবার চলে যাব আমাদের যিনি আছেন ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার রকিবুল আলম চয়নের কাছে। করোনা সংক্রমণের হার এবং জেলা সদরে চলমান চিকিৎসা ব্যবস্থার সার্বিক পরিস্থিতি সম্পর্কে আপনার কাছে একটু জানতে চাই। ধন্যবাদ। আসলে ওই যে একটু আগে যে মামুন ভাই যেটা বললেন যে করোনা সংক্রমণের হার গত 2 মাসে আসলে অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে ঠাকুরগাঁয়ে। তো যদি জেলা ওয়াইজ বলা হয়, আমাদের টোটাল জেলা যদি আমরা হিসাব করি, এই পর্যন্ত আজকের ডাটা যদি হয় যে 4618 নমুনা নিয়ে আমাদের 4618 নমুনা নেওয়া হয়েছে। এর মধ্যে 4396টা আমরা রেজাল্ট পেয়েছি। আক্রান্ত টোটাল হচ্ছে 773। এর মাঝে আর সদরে যদি চিন্তা করি সেটা হচ্ছে 2000 নমুনা নিয়ে আক্রান্ত 385। এটা হচ্ছে মানে সদরের চিত্র। আর এই চিত্রটাকে যদি আরেকটু ব্যবচ্ছেদ করা যায় সেটা হচ্ছে যদি মানে ফিগারেটিভলি বলি যে গত 2 মাসে প্রথম আমরা 10টা নমুনা সেন্ড করলে দেখা যেত যে 1-2 জন পজিটিভ। এখন যদি আমরা 10টা নমুনা পাঠাই সেখানে পজিটিভের পরিমাণ প্রায় 3-4 জন বা তারও বেশি অনেক সময় পাচ্ছি। সো এটা সদরের চিত্র বলছি। সো যেটা হচ্ছে অবশ্যই গত 2 মাসে আমাদের হচ্ছে সংক্রমণের হার বেড়েছে এবং ক্যাজুয়ালিটিও বেড়েছে। ক্যাজুয়ালিটি আমাদের সদরেই এ পর্যন্ত 7 জন মারা গিয়েছে, যেটা হচ্ছে গত 2 মাসের মাঝেই 6 জন, তার আগে ছিল 1 জন, গত 2 মাসের মধ্যে 6 জন। তো ক্যাজুয়ালিটিও বাড়ছে।
আর এই ব্যাপারে স্বাস্থ্য বিভাগের যে আমাদের স্বাস্থ্য বিভাগের যে পদক্ষেপগুলো যদি বলতে চাই, আমাদের স্বাস্থ্য বিভাগের পদক্ষেপটা আসলে শুধু স্বাস্থ্য বিভাগ করে না, আমরা পুরো একটা করোনা সমন্বয় একটা টিম আছে। জেলা প্রশাসক মহোদয় আমাদের হচ্ছে এই টিমের সভাপতি, এছাড়া আমাদের টিমে আছেন সিভিল সার্জন মহোদয়, পুলিশ সুপার মহোদয়, সবাই মিলে আমরা করছি। তো স্টেপস গুলো হচ্ছে একটা পেশেন্ট ডায়াগনোস হওয়ার পর থেকে আমরা তাকে প্রথমে অ্যাসেস করি যে তারা কি ধরনের সিমটম ভুগছেন, মাইল্ড সিমটম, মডারেট সিমটম ও সিভিয়ার সিমটম। যদি মাইল্ড সিমটম হয় তাহলে তাদের জন্য বলা হয় যে আইসোলেশন এবং সিমটোমেটিক যে ট্রিটমেন্ট চিকিৎসা সেটা হচ্ছে মাইল্ড সিমটমের জন্য। মডারেট টু সিভিয়ার সিমটমের জন্য আমরা হসপিটালাইজ হতে বলি। এবং আনফরচুনেটলি যেহেতু আমাদের এখানে ঠাকুরগাঁয়ে আইসিইউ বা হাই ফ্লো অক্সিজেন এই ব্যবস্থাগুলো নেই, বেশি সিভিয়ার সিমটম গুলোকে আমাদের আবার এখান থেকে রেফার করতে হয়। আমাদের রেফার করার প্রোটোকল হচ্ছে দিনাজপুরে না হলে রংপুর। তো এটা হচ্ছে ট্রিটমেন্ট প্রোটোকল, আর এটা আমরা করি। এছাড়া বাকি প্রশাসনের যারা আছেন তারা বাসা বাড়ি আইসোলেট করা, আমাদের একটা হেলথ টিম তারা কন্ট্যাক্ট ট্রেসিং করে তার কার কন্ট্যাক্ট এসে তাদের আবার পুনরায় টেস্ট করা, এই সমস্ত স্টেপ গুলো একটা টোটাল একটা টিম ওয়ার্কের মাধ্যমে হচ্ছে। আমাদের হেলথের কাজ হচ্ছে এটুকু যে সোজা কথা যে আর এর সাথে আরেকটা জিনিস যোগ করতে হয়, সেটা হচ্ছে শুধুমাত্র পেশেন্টদের নিয়ে দেখলেই হবে না, আমাদের টিমটা ঠিক মতো সার্ভিস দিতে পারছে কিনা সেটাও একটা ইম্পর্টেন্ট। তো এর জন্য আমাদের যেটা করতে হয়, টাইম টু টাইম আমাদেরকে আইপিসি বা ইনফেকশন প্রিভেনশন কন্ট্রোল এটা মেনটেন করতে হয়। আপনি জেনে থাকবেন আমাদের আধুনিক সদর হাসপাতালে এখন পর্যন্ত প্রায় 16 জন, আজকের হিসাবে 16 জন চিকিৎসা সেবা কর্মী এ পর্যন্ত আক্রান্ত হয়েছে। এর মাঝে 6 জন ডাক্তার, নার্স আছেন। এছাড়া স্থানীয় ব্যবস্থাপনা নিয়োগ করা যে আমাদের যে কিছু কর্মী আছে তারা আক্রান্ত হয়েছেন। তো এটাও একটা বড় একটা বার্ডেন যে আসলে তো আমাদের এখানে ম্যান পাওয়ার খুব বেশি নেই। এই ম্যান পাওয়ারে যদি আক্রান্ত হয়ে যায় তো তারপরে আসলে বার্ডেনটা আরো অনেক বড় হয়ে যাবে। এই জন্য এই আইপিসি কন্টিনিউয়াস একটা আইপিসি আমাদের ইনফেকশন প্রিভেনশন এন্ড কন্ট্রোল সেটা কন্টিনিউয়াসলি মনিটর করতে হয় সব সহই আর কি। তো ধন্যবাদ। জি, এবং অনেক চমৎকার করে বলছিলেন আমাদেরকে চয়ন ভাই। এবার আমরা চলে যাব আরেকজন যার জন্য আমরা ওয়েট করছিলাম এবং তিনি চলে এসেছেন আমাদের মাঝে, এবং তার সাথে একটু পরিচয় করে দেওয়ার আসলে কিছু নাই, ঠাকুরগাঁর মানুষ সকলকেই চেনে। এবং আমাদের সাথে জিকো ভাই আছেন, এবং খুবই ভালো লাগলো জিকো ভাই আপনাকে পেয়ে গেলাম আমরা। এবার তিনি কিন্তু কাজ করছেন বৈশাখী টেলিভিশনের স্টাফ রিপোর্টার হিসেবে নাইম আল জিকো ভাইয়ের কাছে। জিকো ভাই কেমন আছেন আজকে? আপনার তো প্রথম থেকে আপনাকে আমরা পাইনি, কেমন আছেন? জি, ভালো আছি। আর নেটওয়ার্ক সমস্যার কারণে বারবার নেটওয়ার্ক আপ ডাউন করছে, এর জন্য হলো কানেক্ট হতে একটু সময় লাগছিল। না, তারপরেও আমাদের সৌভাগ্য যে ভালো লাগছে। জি, সৌভাগ্য যে আমরা আপনাকে পেয়ে গেছি। তার প্রশ্ন একদমই প্রশ্নে চলে যাই। হ্যাঁ, প্রথম যেই প্রশ্নটা, যে প্রথমত আপনি ঠাকুরগাঁয়ের মানুষ এবং আপনি একজন টিভি জার্নালিস্ট, একজন সাংবাদিক হিসেবে আপনার চোখে করোনা ভাইরাস যে সংক্রমণের সার্বিক অবস্থা, এখন পরিস্থিতিটা কেমন আপনার কাছে? আপনি একজন সাংবাদিক হিসেবে আসলে কিভাবে দেখছেন? আসলে সাংবাদিক হিসেবে দেখার সুযোগটা আমাদের নেই। প্রথম কথা হচ্ছে আমরা মানুষের কথা বলি, নিজেদের কথা বলতে পারি না। তো সেই ক্ষেত্রে আমি যদি হলো একজন সাধারণ মানুষ হিসেবে বলি, একজন দেশের নাগরিক হিসেবে বলি, সেই ক্ষেত্রে দেশের পরিস্থিতি এখন খারাপের দিকে যাচ্ছে। আমরা বারবার যেই স্টেজ গুলো বলছিলাম করোনা ভাইরাসের সময়, যে ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ, দেশের এখন থার্ড স্টেজ, সেই অনুযায়ী যদি আমরা দেখি তাহলে বর্তমানে বাংলাদেশের অবস্থা থার্ড স্টেজের দিকেই যাচ্ছে, এবং সবকিছু অলমোস্ট খুলে গেছে। গাড়ি থেকে শুরু করে অফিস আদালত, কিছুদিনের মধ্যে স্কুল খুলে যাবে, পর্যটন কেন্দ্রগুলো খুলে গেছে। দীর্ঘ 5 মাস ধরে যে সমস্ত মানুষ ঘরে বন্দী ছিল তারা এখন বাইরে বের হওয়া শুরু করেছে, এবং যে যার ইচ্ছা মতন বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে যাচ্ছে, যার কারণে কিন্তু সংক্রমণের হারটা দিন দিন বাড়ছে। যেটা হলো রিসেন্ট আজকে হলো 39 জন মারা গেছে সারা দেশে। সেখানে হলো ঢাকায় সব থেকে বেশি মারা গেছে, এবং সব থেকে কম মারা গেছে কিন্তু আপনার ময়মনসিংহে। তো সেই দিক থেকে যদি এটা কিন্তু একটা সরকারি একটা সরকারি হিসাব। জি, হ্যাঁ, এর বাইরেও তো অনেকজন আরো আছেন। এবং সেগুলো কিন্তু আসলে সরকারি হিসাবের বাইরে যেগুলো আছে সেগুলোকে কিন্তু হিসাব করার সুযোগটা আমাদের কাছে নেই।
কারণ আমি হলো একজন মানুষ, কিভাবে আমি সিমটমস দেখছি যে তার মধ্যে হলো এই লক্ষণগুলো আছে করোনা আক্রান্তের, কিন্তু আমি কিন্তু বলতে পারবো না যে সে করোনায় আক্রান্ত হয়েছে, হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত পরীক্ষা না করা হয়। সেই ক্ষেত্রে যদি 5 মাসে আমাদের এখন পর্যন্ত মনে করেন সবকিছু মিলিয়ে যদি ধরি, তাহলে 6 লাখ বা 7 লাখ বা 10 লাখ বা ধরে নিলাম 15 লাখ টেস্ট হয়েছে। সেই ক্ষেত্রে 15 লাখ টেস্টের মধ্যে এখন পর্যন্ত 2,90,000 বা 91,000 প্রায় শনাক্ত হয়েছে। তো 16 কোটি বা 20 কোটি বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা, সেখানে এই টেস্টের সংখ্যাটা আসলে কতটুকু জায়গা দখল করে আছে সেটা আসলে একটা চিন্তার বিষয়, যে আমাদের যে পরিমাণ টেস্ট করা উচিত ছিল সেই পরিমাণ টেস্টটা হয়েছে কিনা। এবং এই মাঝখানে দেখবেন যে এক এক সময় এক এক ধরনের সিদ্ধান্ত, সেটা হচ্ছে টেস্ট করতে গেলে এক সময় হলো দিতে হবে 500 টাকা, কখনো ফ্রি, কখনো 200 টাকা, এ ধরনের একটা মানে চলমান প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা যাচ্ছি। আসলে আমরা সিদ্ধান্ত নিতে পারছি না যে আমরা আসলে কোন জায়গাটাতে গিয়ে কাজ করা উচিত আমাদেরকে। এবং এই ভাইরাসটা, আরো একটা জিনিস বলি, যে বিভিন্ন ধরনের হাসপাতাল ক্লিনিক গুলোতে অভিযান পরিচালনা হচ্ছে, সেগুলো থেকে হলো ভুয়া সনদ, নকল সনদ, এই ধরনের বহুত কিছু, যেমন সম্প্রতি আমরা বেশ কিছু কেস নিয়ে হলো স্টাডি করেছি, এবং সেখানেও কিন্তু এই ধরনের ঘটনাগুলো আমরা লক্ষ্য করেছি। শাহেদ ধরা পড়লো, তারপরে জেকেজি, হ্যাঁ হ্যাঁ, তারা হলো ধরা পড়লো, কাদমিরা, এরা ধরা পড়লো। তো এই ধরনের ঘটনা কি আর নাই? আরো কিন্তু আছে। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের সিদ্ধান্তের জায়গাটাতে এখন পর্যন্ত কতটুকু মানে বা হ্যাঁ হ্যাঁ স্থির থাকতে পারছি, সেই জিনিসটা নিয়েও কিন্তু একটা সংশয় রয়ে গেছে। এবং চিকিৎসকদেরকেও আসলে দোষ দিয়ে কোনো লাভ নেই। এখানে মানুষেরও কিন্তু আমাদেরও একটা ভূমিকা ছিল। ইভেন সরকার হলো শুরুতে চেষ্টা করেছিল যে মানুষ যাতে ঘরে থাকে, লকডাউনটা অঘোষিত হলেও লকডাউন তো ছিল, তো এই অঘোষিত লকডাউনটা যাতে কন্টিনিউ হলো তারা চালাতে পারে, এই জন্য কিন্তু সরকার মানুষের যাতে খাদ্যাভাব না হয় সেজন্য কিন্তু মানুষকে তাদের হলো ত্রাণ দেওয়ার হলো, হ্যাঁ, যে প্রক্রিয়াটা তারা শুরু করেছিল সেটা কিন্তু মানুষের কাছে পৌঁছায়নি, কারণ তাদের জনপ্রতিনিধিরাই সেই ত্রাণগুলোকে নিজেদের ব্যবসার জায়গা একটা বানিয়ে ফেলেছে। তো এখান থেকেও সরকার কিন্তু অসহায় হয়ে পড়েছে। আমি বলবো সরকার অসহায় হয়ে পড়েছে, যার কারণে এখন হলো লকডাউন খুলে দিতে বাধ্য হয়েছে। কারণ জনপ্রতিনিধিরা, মানে যারা হলো আমাদের প্রতিনিধিত্ব করে, তাই যদি হলো চুরি করে বা চোর হয়, হ্যাঁ, বলতেও আসলে এগুলো লজ্জা লাগে যে তারা যদি হলো চুরি করে, সেই ক্ষেত্রে সরকার হলো একজন জনপ্রতিনিধিকে কখন রাখে, কারণ সরকারের সব জায়গায় পৌঁছাতে তারা পারে না। কিন্তু যখন সেই জনপ্রতিনিধিরা চুরি করছে, তখন যায় সরকার কি করবে? যেমন স্কুল নির্মাণে হলো আমরা রডের জায়গায় বাঁশ ব্যবহার করছি, হ্যাঁ, এ ধরনের নজির কিন্তু হলো আমরা বিভিন্ন সময় তুলে ধরছি। বুঝতে পেরেছি জিকো আপনার কথাগুলো। তো সেই ক্ষেত্রে আসলে আমাদের আমাদের অবস্থানটা কতটুকু ভালো, এটা আসলে বোঝাই যাচ্ছে। এবং পর্যটন কেন্দ্রগুলো খোলার কারণে সামনে আরো ভয়াবহ একটা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। অবশ্যই। এবং আপনি যেটা বলছিলেন যে আমাদের যে একটা ভয় কাজ করলো সেটা আর নেই এখন। আমার যেটা, আপনি যেমন মানুষ হিসেবে বললেন, আমিও একজন সাধারণ মানুষ হিসেবে হয়তো ভাবতে পারি যে আমার তো এখন পর্যন্ত কিছু হয় নাই, কিন্তু কিছু হয়নি তার মানে এটা যে আমার হবে না কিছু একটা, কারণ আপনার মধ্যে যে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে সেটা আমার মধ্যে নাও থাকতে পারে, আমি আরো গুরুতর অসুস্থ হয়ে যেতে পারি, তাই না? সেই জন্য হয়তো বা আমার বয়সে বা আমার যে জুনিয়র অনেকেই আমি দেখছি, অনেক রিপোর্টার থেকে শুরু করে অনেকজনই কিন্তু চলে গিয়েছেন আমাদের কাছে, একেবারে বিদায় জানিয়েছেন। এটা আসলে মর্মান্তিক যে আমরা কেন বুঝছি না। এবার চলে যাব আমি আবারও আমাদের মামুন ভাইয়ের কাছে, জনাব আব্দুল্লাহ মামুন, তার কাছে চলে যাব যে করোনা মোকাবেলায় জনসচেতনতা সৃষ্টিতে মানে জনপ্রশাসনের পক্ষ থেকে আর কি কি পদক্ষেপ নিলে, আপনি অনেক কিছুই বলেছেন যদিও এবং অনেকগুলো কাজ করছেন, পদক্ষেপ নিলে করোনা সংক্রমণ রোধে আরো সন্তোষজনক ফলাফল পাওয়া যেতে পারতো? মানে আমরা কিন্তু আসলে
পেছনের দিকে হাঁটা শুরু করেছি আবার। হ্যাঁ, আমরা সবাই তো ধীরে ধীরে উন্নতির দিকে এগিয়ে যায়, আমরা কিন্তু বারবার পিছু টান, খালি আমাদের পিছু টান কেন হচ্ছে আমি জানি না। এই আরো মানে কি কি করলে, কি কি পদক্ষেপ নিলে সংক্রমণ রোধে আমরা আরো সন্তোষজনক ফলাফল আমাদের পাওয়া যেতে পারতো বলে আপনি মনে করেন? এবং আরেকটি ছোট্ট প্রশ্ন আছে, যেটা আপনার এই কথাটা শেষ হলে আমি আবার আপনাকে জিজ্ঞেস করব। ধন্যবাদ আপনাকে। সেটি হচ্ছে যে আমরা জনসচেতনতার জন্য অনেকগুলো কাজই করেছি। আমরা প্রথম দিকে যে কাজগুলো শুরু করেছিলাম, আমি আবারও বলছি, লকডাউন এবং আইসোলেশন, সেই দুইটি জিনিস কিন্তু আমরা চেষ্টা করেছিলাম অন্তত পক্ষে বাস্তবায়ন করার জন্য। তো তখন কিন্তু একটি বিষয় হয়েছিল, সেটি হচ্ছে যে আক্রান্তের পরিমাণ কম ছিল। তবে একটি বিষয়ে যদি সরকার থেকে আমরা আরো বেশি নির্দেশনা পেতাম, যেমনটি হটস্পট গুলো রয়েছে, যেমন জনবহুল এলাকাগুলো রয়েছে, এবং আক্রান্ত অনুযায়ী যে রেড জোনিং করার কথা ছিল, সেই রেড জোনিং গুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারতাম, বিশেষ করে রেড জোনে লকডাউন গুলো যদি জেলা পর্যায়ে আমাদের নির্দেশনা থাকতো যে আমরা রেড জোন গুলোকে বিশেষ ব্যবস্থায় আবারও লকডাউনের পর্যায়ে নিয়ে যেতে পারতাম, হয়তোবা এই ধরনের পরিস্থিতি হতো না। কারণ হচ্ছে যে আপনি জানেন যে হটস্পট গুলো আমরা যদি যেমনটি এই আমাদের চয়ন ভাইও বলবে হয়তোবা, সেটা হচ্ছে যে স্বাস্থ্য বিভাগ থেকেও আমরা কিন্তু একটি জোনিং করেছি, ম্যাপিং। আপনি দেখবেন যে প্রতিটি জেলা প্রশাসন ম্যাপিং করি যে কোথায় কোথায় আক্রান্তের পরিমাণ বেশি, যেমন পৌরসভায় অনেক বেশি এবং কোন কোন এলাকায় বেশি, সেটা করে আমরা রেড জোন করি। রেড জোনিং অবস্থায় রেড জোন এলাকাগুলোতে যদি আমরা লকডাউন সঠিকভাবে করতে পারতাম কিংবা করার নির্দেশনা থাকতো, তাহলে হয়তো বা আরো বেশি আক্রান্তের পরিমাণটা অনেক বেশি কমে আসতো। আর আরেকটি বিষয়, সেটা হচ্ছে যে মানুষের মধ্যে সচেতনতা বোধ করার জন্য, বিশেষ করে জনপ্রতিনিধিদের ইনভলভমেন্টে একটি যদি টিম থাকতো, তারা যদি আরো বেশি মাঠে থাকতেন, আমার মনে হয় এই পরিস্থিতি আরো বেশি সন্তোষজনক না হলেও উন্নতি হতো বলে আমি মনে করি। ধন্যবাদ। জি, অবশ্যই অবশ্যই, অনেক অনেক ধন্যবাদ মামুন ভাই এত সুন্দর করে খোলাসা করার জন্য আমাদের কাছে। আর একটি ছোট্ট, যেটা প্রশ্ন ঠিক নয়, এটা একটা কি বলে না, মনের ব্যাকুল একটা আবেদন বা মনের ভিতর থেকে বেরিয়ে আসা একটি কথা, যে আপনি কিন্তু ঠাকুরগাঁও জেলার জন্য অনেক কিছু করেছেন, আপনি বা আপনারা যে কাজগুলো পদক্ষেপগুলো নিয়েছেন। তরুণদের কর্মসংস্থানের জন্য কি কোনো কিছু করার কোনো ইচ্ছে আছে আপনার, বা কিছু করতে পারেন কিনা আপনি? হ্যাঁ, ইতিমধ্যে বিশেষ করে যারা তরুণ সমাজ রয়েছে, বিশেষ করে আপনি জানেন যে আমি একটু কথা বলেছিলাম যে এলাকা লকডাউন যেটি আমাদের হয়েছিল প্রথম দিকে, এলাকা লকডাউন বাস দিয়ে দেখা গেছে যে আমাদের যারা যুব সমাজ, তারা কিন্তু এগিয়ে এসেছিল, তাদের পার্টিসিপেশন অনেক বেশি ছিল এই করোনা প্রতিরোধে। তো আমি যেটা নিজে থেকে বলছি, সেটা হচ্ছে যে স্বেচ্ছাসেবী যেগুলো সংগঠন রয়েছে, যেমন জুলুম বস্তি, করোনা প্রতিরোধে কিন্তু তারা অনেক বেশি, বিশেষ করে দরিদ্রদের মাঝে সুলভ মূল্যে তারা কিন্তু আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস বিক্রি করেছে। সেই সহায় নামে আমি ইতিমধ্যে তাদের সাথে ইনক্লুশন, মানে তাদেরকে হেল্প করেছি, যে তারা এখন সহায় নামে আত্মপ্রকাশ করেছে। ইতিমধ্যে তাদেরকে একটি অফিস আমি প্রদান করেছি, এবং করোনা প্রতিরোধ থেকে শুরু করে তারা কিন্তু সামাজিক আন্দোলনে যাতে সংশ্লিষ্ট হতে পারে, সে কারণে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে কিন্তু আমি ধীরে ধীরে, বিশেষ করে জার্নি অফ ইউনিটির মতন সংগঠনকেও আমি চেষ্টা করছি যে তারা যাতে আসে। এরপর ভুল্লিবাদে যে যারা যারা স্বেচ্ছাসেবী সংগঠন যারা কাজ করছে, তাদেরকেও কিন্তু আমি ইন্সপায়ার করার চেষ্টা করছি। কারণ ঠাকুরগাঁয়ে আমি লক্ষ্য করেছি যে স্বেচ্ছাসেবী যারা তরুণরা কাজ করতে যায়, তাদেরকে কিন্তু আমি নিজে তরুণ হিসেবে চাই যে তারা এগিয়ে আসুক এবং তাদের পিছনে অন্তত কাজ করার, তারা যাতে জনসেবা এবং তারা যাতে মেইন স্ট্রিমে আরো বেশি কাজ করতে পারে, সেই বিষয়ে আমি অনেকটা তৎপর আছি এবং আমি চেষ্টা করে যাচ্ছি যে তাদের দিয়ে কিছু ভালো কিছু করা যায় কিনা। যেমনটি আপনারা দেখছেন যে সদর উপজেলায় কিন্তু তেমন কিছু নাই, যেমন বালিয়াডাঙ্গিতে একটি বড় আম গাছ রয়েছে ঐতিহ্যবাহী, কিন্তু সদর উপজেলায় তেমনি ভুল্লিবাদকে আমি চেষ্টা করেছি যে স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে এটিকে একটি পর্যটন স্থল করার জন্য। তেমনি সহায়কে আমরা একটি জায়গায় নিয়ে যাচ্ছি। আরো কয়েকটি সংগঠন আমার সাথে যোগাযোগ রাখছে, তাদেরকেও কিন্তু আমি সামাজিক যে আন্দোলন বলতে পারেন, যেমনটি সহায় যেটি কাজ করেছে, এখন মাস্ক যাতে পরিধান করে, তারা কিন্তু নিজ নিজ এলাকায়, আমরা চাচ্ছি যে তরুণ সমাজে যাতে কাজ করুক। এই যেমনটি আমি বলেছি এলাকা লকডাউনে তারা যেমন এগিয়ে এসেছে, তাদেরকে নিয়ে আমি কাজ করার চেষ্টা করছি। আর সরকারি ভাবে আমাদের তরুণদের যে কর্মসংস্থান রয়েছে, বিশেষ করে কিশোর কিশোরী ক্লাব এবং অন্যান্য জায়গায় যে তরুণরা কাজ করতে পারে, সেখানে কিন্তু বিশেষ করে সদর উপজেলার ক্ষেত্রে আমি বলবো যে যারা যোগ্যতর আছে, আমি চেষ্টা করে যাচ্ছি যে তাদেরকে যখনই কোনো প্রকল্প আসে, আমি কিন্তু তাদের মাঝে দেওয়ার আমার কিন্তু শতভাগ আমি চেষ্টা করে যাচ্ছি।
বাহ বাহ, চমৎকার। এই প্রশ্নটি কিন্তু আসলে আমার মনে তো ছিল, এই প্রশ্নটা কিন্তু মোহাম্মদ আবুল খায়ের করেছিলেন আমাদের কাছে। তো আবুল খায়ের, আপনি নিশ্চয়ই জানতে পারলেন এবং বুঝতে পারলেন যে আসলে নিজে থেকেও কিন্তু কিছুটা এগোতে হবে। হ্যাঁ, কেউ বাসায় এসে কিন্তু কাউকে কর্মসংস্থানের পথটা বাতলে দিবে না, নিজেকেও একটু এগিয়ে যেতে হবে। নিশ্চয়ই আমাদের সরকার এবং মামুন ভাইয়ের মতো যারা আছেন তারা নিশ্চয়ই এগিয়ে আসবেন। এবার আমি চলে যাই, অনেকক্ষণ ধরে বসে আছেন আমাদের মাঝে যিনি, ডাক্তার রকিবুল আলম চয়ন ভাইয়ের কাছে। যে সংক্রমণের কারণটা তো আপনি কিছুটা বলেও দিলেন, তারপরেও বলছি যে সংক্রমণ আসলে এর কি কারণে বাড়ছে আমাদের, বিশেষ করে ঠাকুরগাঁয়ের কথা যদি আমরা বলি, ছোট্ট একটি জেলা সদর কেন বাড়ছে এত বেশি, কেন বাড়ার তো কোনো কারণ নেই। ছোট্ট একটি জেলা শহর, খুবই সুন্দর একটি শহর, এই সুন্দর শহরের মধ্যে এত এত মানুষ কেন সংক্রমিত হবে, এটা একটা প্রশ্ন। আর হচ্ছে যে এক্ষেত্রে করোনা মোকাবেলায় স্বাস্থ্য বিভাগের যে কর্মকাণ্ডগুলো, তা কি সন্তোষজনক কিনা আপনার কাছে? আচ্ছা, ধন্যবাদ। আসলে করোনা সংক্রমণ কেন বাড়ছে, এটা একটা গ্রাফের মাধ্যমে চলে আসে। আসলে আমরা থার্ড স্টেজে আছি, কমিউনিটি ট্রান্সমিশন হয়ে গেছে, আমাদের এখন আর লকডাউনের কোনো উপায় নেই। লকডাউন করে আসলে এখন লাভ নেই। লকডাউনটা মেইনলি করা হয় হচ্ছে আমাদের স্বাস্থ্য বিভাগ বা এই সংক্রান্ত বিভাগকে একটা ব্রিদিং স্পেস দেওয়ার জন্য, একটা সময় দেওয়ার জন্য। এই সময়ের মধ্যে আমরা গুছিয়ে নেব, গুছিয়ে নেওয়ার পরে আমরা চালাবো। বাট আমরা সেই ট্রেনটা ফেল করেছে, মানে দুঃখজনক, সেই ট্রেনটা আমরা ফেল করেছি। এখন আসলে যেহেতু কমিউনিটি সংক্রমণ হয়ে গেছে, আমরা হচ্ছে এটা আর লকডাউন দিয়ে কোনো উপায় নেই। এখন আমাদের একমাত্র এই সংক্রমণ কমানোর একমাত্র উপায় সেটা হচ্ছে সোশ্যাল ডিস্টেন্সিং, হ্যান্ড হাইজিন, আর কফ এটিকেট, আমরা যেটা বলি মুখ ঢাকা, কফ এটিকেট এবং হাত পরিষ্কার করা। এছাড়া এখন এই মুহূর্তে কিন্তু সংক্রমণ আটকানোর উপায় নাই। এর সাথে আমরা যোগ করতে চাবো আমাদের স্বাস্থ্য বিভাগ বা আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে কন্ট্রাক্ট ট্রেসিং, যেটা সংস্পর্শে যারা যারা আসলো তাদেরকে খোঁজা। তো আমরা এই পথে আগাচ্ছি। এখন যদি বলা হয় যে আমাদের এখন পর্যন্ত যা হয়েছে সেটা সন্তোষজনক কিনা, আসলে ভালোর তো কোনো শেষ নেই, আরো অনেক ভালো হতে পারতো। সন্তোষজনক কখনোই, যদি আমি এখনই সন্তুষ্ট হয়ে যাই তাহলে আমি সামনে আগাতে পারবো না। তো আমি আমার দিক থেকে সন্তুষ্ট না। আমি মনে করছি যে আমার দিক থেকে আরো একটু বেশি হলে ভালো হতো। কিভাবে ভালো হতো? যদি আমরা সমন্বিত ভাবে আমরা যেটা কন্ট্রাক্ট ট্রেসিং এর অংশ আমরা খুব ভালো মতো করতে পারতাম, খুব ভালোভাবে লকডাউনটা করতে পারতাম। আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি 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 জি, শোনা যাচ্ছে। যেটা হচ্ছে আমরা এটা যে কোনো কারণেই পারিনি। এটা আসলে ব্যাপার হচ্ছে শুধু আমরা চাইলেই হবে না, এখানে প্রশাসনিক ভাবে এখানে আমাদের একটা অনুমোদন থাকতে হবে, প্রশাসনিক একটা অর্ডার থাকতে হবে, তাহলেই না পারবো। তো এটা আমরা পারিনি। আমাদের জেলায় একটা পিসিআর ল্যাবের দাবি ছিল অনেকদিন থেকে, সেই জন্য আমাদের ঠাকুরগাঁও 1 আসনের মাননীয় মহোদয় বেশ যত জায়গায় বলা সম্ভব তত জায়গায় বলেছেন এবং ফাইট করছেন। আমরা আশ্বাসও পেয়েছি পিসিআর ল্যাবটা আমাদের হবে, কিন্তু করোনা তো আসলে অনেক এগিয়ে গেছে, পিসিআর ল্যাবটা একদিন হয়ে যাওয়া উচিত ছিল। যদি হতো তাহলে হয়তো বা আমরা আরো দ্রুত টেস্ট করতে পারতাম। দ্রুত টেস্ট করে আমরা হচ্ছে দ্রুততম সময় রেজাল্ট পেয়ে আমরা হচ্ছে সেক্ষেত্রে আমরা আইসোলেট করা, হসপিটালাইজ করা, কন্টাক্ট ট্রেসিং করা, এই প্রসেসটা তাড়াতাড়ি করতে পারতাম। আমাদের আইসিইউ সাপোর্টটা দরকার ছিল। অ্যাটলিস্ট সেন্ট্রাল অক্সিজেন লাইনটা থাকলে আমরা হাইড্রোনেজাল ক্যানোলাটা ব্যবহার করতে পারতাম। জি জি, এক্ষেত্রে আমি চয়ন ভাই একটু ইন্টারাপ্ট করব। আমি আরেকটু জানতে চাই যে আমি কিন্তু কিছুদিন আগে, ঈদের আগে আমি হাসপাতালে গিয়েছিলাম আমার বাবাকে নিয়ে, ট্রিটমেন্ট ছিল। আপনি শুনতে পাচ্ছেন চয়ন ভাই? সরি, আমার মনে হয় আমি একটু রিকানেক্ট করব, কারণ হচ্ছে আমার সাউন্ডটা একটু কম আসছে। ওকে, ঠিক আছে, তাহলে এই প্রশ্নটাও আমি কিছুক্ষণ পরেই করছি। এবারে চলে যাচ্ছি, জিকো ভাই অনেকক্ষণ ধরে আছেন আমাদের মাঝে, এবং জিকো ভাইয়ের কাছে চলে যাই। স্বাস্থ্য বিভাগ এবং জনপ্রশাসনের করোনা মোকাবেলায় যে পদক্ষেপগুলো গ্রহণ করেছে, এগুলো কি আপনার কাছে, আমি কিন্তু ব্যক্তিগতভাবেই বলছি বা জার্নালিস্ট হিসেবে বা মানুষ হিসেবে, আপনি যেটা বলছিলেন প্রথমে, যে আপনার কাছে কি যথাযথ মনে হয় কিনা? এবং পৃথিবীর অনেক ছোটখাটো দেশও করোনা মোকাবেলায় সফলতা দেখিয়েছে দারুণভাবে। বাংলাদেশে করোনা মোকাবেলার ক্ষেত্রে নেওয়া পদক্ষেপগুলো দুর্বলতাটা কোথায় আসলে? আমি জিকো ভাইয়ের এই উত্তরটা করে, আমি চয়ন ভাই ভাববেন না যে আমি ভুলে গেছি আমার প্রশ্নটা, আমি কিন্তু মনে রেখেছি। আমি আবার আপনার কাছে উইল গেট ব্যাক টু ইউ সুন। আমি আগে জিকো ভাইয়ের সাথে একটু কথা বলে নেই যে জিকো ভাই, যে পদক্ষেপগুলোর দুর্বলতা কোথায় আপনার মনে হচ্ছে? আচ্ছা, দুর্বলতা বলবো তার আগে চয়ন ভাই এবং মামুন ভাই। মামুন ভাই বলেছিলেন যে লকডাউনের কথা, চয়ন ভাই বলেছেন সোশ্যাল ডিস্টেন্সিং এর কথা, সামাজিক দূরত্ব বজায় রাখার কথা। তো এই দুইটা, এক মামুন ভাইয়েরটা বলি
যে যখন স্বাস্থ্য অধিদপ্তর ম্যাপিংই করতে পারেনি, সেখানে আপনি লকডাউন করবেন কিভাবে? লকডাউনের ঘোষণা দেয়া হলো 26 তারিখে, আমরা দেখা গেছে কি বলে পরের মাসের 26 তারিখেও হলো ম্যাপিং পাইনি। তো সেই ক্ষেত্রে দায়ভার হলো কার? বলা হচ্ছে আমরা রেড জোন, ইয়েলো জোন, গ্রিন জোন, এই জোন ওই জোন করে হলো লকডাউন করব, আমরা হলো দেশ থেকে করোনা দূর করব, সোশ্যাল ডিস্টেন্সিং রাখবো, সবকিছুই করব, কিন্তু এটা কিভাবে আপনারা করবেন? প্রশাসনকে বা মানুষকে শুধুমাত্র ইয়া দিয়ে লাভ নাই। তো আমি তো বলছি যে যখন হলো সরকার ব্যবস্থা গ্রহণ করতে চাইলো, যখন হলো মানুষের কাছে খাদ্য পৌঁছাতে চাইলো, মানুষের তো পেটে ক্ষুধা আছে, আপনি হলো এই দেশের মধ্যে লকডাউন কিভাবে তৈরি করতে পারবেন? প্রথমে আপনাদের কাছেই আমার প্রশ্ন এটা, যে আপনি হলো যে লকডাউন করবেন, একজন প্রতিদিন রিক্সা চালায় যেই মানুষটা আয় করে, ঢাকা শহর প্রতিদিন হলো হাজার হাজার মানুষ চাকরি ছেড়ে চলে যাচ্ছে। কিন্তু খুলে দেওয়া হয়েছে এই কথাটা ভেবেই যে মানুষের যেন মানে করোনায় তো মারা যাবেই, মানুষ করোনা আক্রান্ত হয়ে যেন পেটের দায় না মারা যায়, এজন্যই কিন্তু সবকিছু শিথিল করা হয়েছে। কিন্তু বলেও দেওয়া হয়েছে যে সেগুলো কিন্তু মানতে হবে। আমি একজন মানুষ, আমি বাসা থেকে বের হচ্ছি, আমি দেখছি একজন সেটা মানবো কিভাবে? এখন বরিশালের অবস্থা দেখেন, আমি সেটাই বলছি। লঞ্চে করে যারা আসছে যেই সমস্ত মানুষ, তারা কি হলো সোশ্যাল ডিস্টেন্স মেনে হলো আসছে? কিন্তু মাস্ক পরলে কিন্তু সবকিছু সমাধান হয়ে যেত, মাস্ক যদি সবাই পড়তাম আমরা। মাস্ক হলো সবকিছুর সমাধান না। যেই ধরনের আমরা যেই মাস্কগুলো ব্যবহার করছি, মাস্ক নিয়ে তো মাস্ক কেলেঙ্কারিও তো হয়েছে, হয়নি? N95 নিয়ে যে ধরনের হলো ঘটনাগুলো ঘটলো, সেটা নিয়ে মামলা হলো, একজন চিকিৎসক যিনি হলো সেটা নিয়ে আপত্তি জানিয়েছিলেন, তাকে হলো পদত্যাগ করতে হলো। এ ধরনের ঘটনা ঘটেছে না? তো আপনি মাস্ক পরলেই যে আপনার হলো শুধুমাত্র সমাধান, সেটা কিন্তু না। মাস্ক পরাই যে আসলে আলটিমেটলি এটার কোনো সলিউশন নাই বাংলাদেশে। একমাত্র এখন সলিউশন হতে পারে যদি ভ্যাকসিন আসে, তখন হয়তো বা মানুষ হলো বাঁচবে, এর আগে হলো বাঁচানো। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। হ্যাঁ, আমরা মানে ভ্যাকসিনের ক্ষেত্রে না যে আমাদেরকে নিজেদেরকে আগে প্রোটেক্ট করতে হবে। আমার কাছে যেটা মনে হয়েছে WHO এবং বিভিন্ন জায়গার চাইনিজদের ক্ষেত্রে, চাইনিজরা যেভাবে লকডাউনটা মেনেছে এবং মাস্ক পরেছে, আমার কাছে এটা ব্যক্তিগত অভিমত যে মাস্ক পরলেই কিন্তু সবাই যদি মাস্ক পরতো 3 লেয়ারের বা একটু মোটা কাপড়ে, তাহলে কিন্তু সমাধানটা হয়ে যেত। কারণ এখন যেটা হচ্ছে, এখন শুধু হাঁচি কাশিতে না, এখন যেটা WHO বলছে যে আপনি যদি নিঃশ্বাস নেন, আপনি যদি কোভিড আক্রান্ত হয়ে থাকেন, আপনার পাশের মানুষটি কিন্তু আক্রান্ত হয়ে যাবে। তো সবাই যদি আমরা মাস্ক পরতাম, হওয়াটাই স্বাভাবিক। সেটা হলো এখন WHO বলছে, এতদিন বলছিল সেটা হলো মাটিতে পড়ে থাকে। কিন্তু একটা ভাইরাস এত বেশি চেঞ্জ হয় জিকো ভাই, এখন তো না, যে জিনিসটাকে আপনি চোখে দেখতে পারেন না, যে জিনিসটাকে ধুলা চোখে দেখা যাচ্ছে, কিন্তু ধুলাটা হলো বাতাসে উঠছে, ঠিক আছে? কিন্তু যে জিনিসটাকে আপনি চোখে দেখতে পারেন না, আমি কিভাবে বলবো যে সেই জিনিসটা মাটিতে পড়ে থাকে, যে জিনিসটার ওজন হলো ধুলার থেকে কয়েকশো গুণ কম? এটা তো আসলে এটা জিনোম চেঞ্জ করেছে, এটা দায়ভার সম্পূর্ণ WHO। যে আপনি মনে হয় মামুন ভাই এবং জয় ভাইয়ের কাছে প্রশ্ন করেছিলেন, WHO অবশ্যই দায়ভার নিতে হবে। ওরা হলো এক এক সময় এক এক ধরনের বিবৃতি দিচ্ছে, এবং এক এক মানুষ হলো যার কারণে বিভ্রান্ত হচ্ছে। যখন হলো আমি দেশের চিকিৎসকদেরকে বিশ্বাস করতেছেন, তখন আমি তাদের কাছে যাচ্ছি, আমরা হলো মানে চিকিৎসকদেরকে গালিগালাজ করতেছি। কিন্তু এখন পর্যন্ত আমি মনে করেন স্যানিটাইজারের কথা বলছি, স্যানিটাইজার ইউজ করব, দেশে তো ভালো মানের স্যানিটাইজারই হলো, কারণ আমরা তো মানুষ হিসেবে অনেক ভালো, আমরা স্যানিটাইজার গুলাকেও হচ্ছে আমাদের মতো বানিয়ে নিয়েছি ভেজাল যুক্ত। হ্যাঁ, রাস্তার মধ্যে যান, প্রতিদিন হলো মাস্ক, এই যে সার্জিক্যাল যে সমস্ত মাস্ক আপনি কি ইউজ করবেন? সার্জিক্যাল মাস্ক বস্তিতে হলো রিওয়াশ করে আবার হলো প্যাকেট করে বিক্রি করতেছে, আপনি হলো দোকানগুলোতেই পাবেন। এটা তো তাহলে আমি মানুষ হিসেবে এটা আমার দুর্বলতা না? আমি যিনি কাজটা করেছেন তিনি তো মানুষ, এটা তো আসলে আমি জানি সবাই, সেও ব্যবসায়ী করতেছে। হ্যাঁ, আমাদের হলো ওই যে জনপ্রতিনিধি থেকে শুরু করে সবাই হলো, মানে সবাই যদি আমরা এই একই লেভেলে যাই, একই লেভেলে হাঁটি, তাহলে আপনি হলো মানে লকডাউন খোলা ছাড়া তো কোনো উপায় নাই। মানুষকে তো ওই কথাটাই আলটিমেটলি আসে যে বাংলাদেশের মানুষ, সরকারের যথেষ্ট পরিমাণে সক্ষমতা ছিল বাংলাদেশকে মানুষকে বসায় মিনিমাম 3 মাস সরকার খাওয়াতে পারে। হ্যাঁ, এবং তারা কিন্তু দায়িত্ব নিচ্ছিল। কিন্তু আমরা কি করছি? দোষটা হলো আমাদের যারা জনপ্রতিনিধি আছে, আমরা হলো নির্বাচিত করতে হলো ভুল করছি। দ্যাটস ওয়াই এই সমস্ত লোকগুলো সেই চালটাকে বা সেই ডালটাকে
বা সেই তেলটাকে চুরি করে অন্য জায়গায় বেশি দামে বিক্রি করতেছে। তো আলটিমেটলি যেই লোকটার কাছে খাবারটা পৌঁছতে পারছে না, সে তো হলো ক্ষুধার চোটে বাসা থেকে বের হবে, সে তো বলবে যে আমি করোনার থেকে মানে না খায় মরার থেকে করোনায় মরা ভালো, সে তো এই কথাটা বলবেই। অবশ্যই বলবে। মামুন ভাই এবং চরণ ভাই, আপনারা যদি এই প্রসঙ্গে কিছু বলতে চান, জিকু ভাই যে প্রসঙ্গে কথা বলছেন। আচ্ছা, একটু আগে আমার লাইনটা একটু ডিস্টার্ব করেছিল, তো আমি সেই হিসেবে জিকু ভাইয়ের কথা পিছিয়ে অ্যাড করি আসলে, যেটা হচ্ছে করোনা ভাইরাসের বয়স 1 বছরও না। আমরা আসলে অনেক কিছুই জানি না, এবং ভাইরাসটার যে গতি প্রকৃতি বা যে ধরন, এটা কন্টিনিউয়াস মিউটেশন হচ্ছে, কন্টিনিউয়াস চেঞ্জ হচ্ছে। এবং আমরা এই পর্যন্ত আমাদের চিকিৎসা বা এই করোনা যে ম্যানেজমেন্ট, এটা 7ম গাইডলাইনে আছে। এর আগে 6টা শেষ, 7ম গাইডলাইনে আছে। প্রতি গাইডলাইনে আমরা নতুন ধরনের গাইডলাইন পাচ্ছি, আগেরটা ভুলে যাচ্ছি, নতুনটা যোগ হচ্ছে, ব্যাপারটা এরকম আর কি। তো আসলে অ্যাডপ্ট করা ছাড়া মনে হয় আমাদের খুব বেশি কিছু করার নাই। মানে যখন এই যে একটু আগে যেটা আসলো যে WHO কেন এরকম বলছে, ওরাও তো জানে না আসলে। ব্যাপারটা হচ্ছে যে আমরা ভাবছি যে ওরা সব জানে, ব্যাপারটা হচ্ছে ওরাও আসলে সব জানে না। তো এখানে আসলে টাইম টু টাইম আমাদের বিষয়টা হচ্ছে, আমি বলছিলাম যে কমন সেন্সের কথা। আমি যদি কমন সেন্স হিসেব করে নেই যে একটা ধুলা যেখানে বাতাসে ভাসছে, সেখানে একটা ভাইরাস যেখানে ধুলার থেকে হলো কয়েকশো গুণ বা কয়েক হাজার গুণ কম ওজনের, সেটা কেন ভাসবে না? এই কমন সেন্স থেকেও তো WHO বলতে পারতে এটা হলো বাতাসেও ভাসে। নরমালি যখন হলো আমি এটা বুঝেছি, WHO এটা বুঝবে না। এখানে ব্যাপারটা হচ্ছে আসলে যেটা করোনা ভাইরাস, যে গোত্রের ভাইরাস আর কি, এই গোত্রের ভাইরাস সবসময় রেসপিরেটরি ভাইরাস, মানে বেশিরভাগ ক্ষেত্রে রেসপিরেটরি ভাইরাস হয়। এবং এই গোত্রের ভাইরাস যেমন ইনফ্লুয়েঞ্জা আছে, হাম আছে, এরকম এই জাতীয় গোত্রের ভাইরাস গুলো, এগুলো যে পরিমাণ স্প্রেড করে করোনা ভাইরাস, সেই পরিমাণ বাতাসে স্প্রেড করে না। ব্যাপারটা সম্ভবত এরকম ছিল, কিন্তু এখান থেকে আমাদের কথাবার্তা ঘুরতে ঘুরতে এরকম হয়েছে বাতাসে স্প্রেড করবেই না। করবে, ডেফিনেটলি করবে, যখন মানে এটার কনসেন্ট্রেশন অনেক বেশি হয়ে যাবে। এখন আমাদের যেহেতু কমিউনিটি সংক্রমণ হয়ে গেছে, কনসেন্ট্রেশন অনেক বেশি হয়ে গেছে, বাতাসে এখন ঘুরবেই। যখন শুরুতে স্প্রেড কম ছিল, তখন ব্যাপারটা হচ্ছে এটার বাতাসে ঘোরার একটা রেঞ্জ আছে, লাইক একটা রেঞ্জ পর্যন্ত যাওয়ার পরে সে ড্রপ করবে। এখন যেহেতু আশেপাশে অনেক মানুষ আক্রান্ত, তো সব রেঞ্জে এই ভাইরাস আছে। সো এখন আমরা এটাকে রেসপিরেটরি ভাইরাস বলতেই পারি। শুরুর দিকে হয়তো বলতে পারতাম না, কারণ তখন আক্রান্তের পরিমাণ কম ছিল। তো এবং আমার অবজারভেশন যেটা, সেটা হচ্ছে লাইক আমরা যখন প্রথমে ঠাকুরগাঁয়ে আমরা কোভিড ইউনিট খুলি, কোভিড ইউনিটে আমাদের পেশেন্ট যারা আসতো, সুস্থ স্বাভাবিক পেশেন্টরা আসতো, 14 দিন আমাদের সঙ্গে থাকতো, খাওয়া দাওয়া করতো, একটা মজা করতো। ব্যাপারটা 14 দিন পরে সার্টিফিকেটে চলে যেত, আমরা খুব নিশ্চিন্তে থাকতাম, পেশেন্টরা সবাই ভালো আছে। এখন যে পেশেন্ট গুলো আসছে, তারা কিন্তু ক্রিটিক্যাল হয়ে আসছে। বেসিক্যালি এখন আমরা একটা পেশেন্ট ভর্তি হওয়া মানে আমার সারা রাত মাথায় মধ্যে চলতে থাকবে যে এই পেশেন্টের আউটকাম কি হবে। তো ভিরুলেন্স বা করোনার যে রোগের যে প্রক্রিয়াটা, আমার ঠাকুরগাঁয়ের কথাই যদি বলি, সেটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। প্রথম দিকে আমরা পেশেন্টকে নিশ্চিন্তে রেখে বাড়িতে এসে ঘুমাতে পারতাম, এখন আমাদের ঘুম হয় না। কারণ হচ্ছে পেশেন্ট গুলো এখন কিন্তু আগের মতো না, হুটহাট করে খারাপ হচ্ছে। আমাদের ডিসি অফিসের একজন ড্রাইভার, আধা ঘন্টা আগে আমাদের এডিসি মহোদয়ের সাথে কথা হয়েছিল, উনি ভালো আছেন, আধা ঘন্টা পরে উনি ক্রিটিক্যাল হয়ে গেলেন। আমাদের আর একটা পেশেন্ট, উনিও লাইক 20 মিনিটসের মধ্যে ক্রিটিক্যাল হয়ে গেলেন, খুব ভালো ছিলেন, হুট করে খারাপ হয়ে গেলেন। সো মানে ব্যাপারটা হচ্ছে সবকিছু চেঞ্জ হচ্ছে। এবং ইভেন এখন কিন্তু সিমটমসও দেখা যাচ্ছে না, সিমটমস না দেখা যাবে অনেকে মারা যাচ্ছেন। আমার কাছে যেটা মনে হচ্ছে, এবং টেস্ট করার সময় পাচ্ছেন না তারা। এক একজনকে, কেউ স্ট্রোক করে মারা যাচ্ছেন, কেউ হার্ট অ্যাটাকে মারা যাচ্ছেন, এক একজন এক এক ভাবে মারা যাচ্ছেন। কিন্তু এটা আসলে এটা এত চেঞ্জ করছে নিজে। সো আমাদেরও আসলে ভাইরাস যেহেতু চেঞ্জ হচ্ছে, আমরা তো ভাইরাসের মতো আমরা মিউটেট করতে পারবো না, আমরা ইভলভ করতে পারবো। আমরা মানে আমাদেরও আসলে ইভলভ হওয়া ছাড়া উপায় নাই আসলে। এবং যতদিন পর্যন্ত ভ্যাকসিন আবিষ্কার না হয়েছে, ততদিন পর্যন্ত আমাদেরকেও এই ভাইরাসের গতি প্রকৃতির সঙ্গে সঙ্গে আমাদের তাল মিলিয়ে আমাদেরকেও চেঞ্জ হতে হবে। এছাড়া আসলে আমি মনে হয় না কোনো উপায় দেখছি। মামুন ভাই যদি কিছু অ্যাড করেন আর কি। না, একটি বিষয় আমি অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে যেমন একটি প্রশ্ন আসলো যে জনপ্রতিনিধিগণ ত্রাণ বিতরণে, বিশেষ করে সদর উপজেলায় কিন্তু ত্রাণের আমি নিজেই কিন্তু ডিল করেছি। বিশেষ করে যে ইউনিয়ন পর্যায়ে যে ত্রাণগুলি বরাদ্দ হয়েছে, আমরা নিজেরাই প্যাকেট করে প্রায় ৭৫,৪২০টি পরিবারকে আমরা দিয়েছি, এবং আমরা লোকেট করেছি আলাদা আলাদা ভাবে। যেমন মানবিক সহায়তা কার্ডের জন্য আমরা সবচেয়ে নিম্ন যারা
বৃত্ত যারা রয়েছে সেই অনুযায়ী আমরা লিস্ট করেছি, এবং পরিবহন শ্রমিকদেরও কিন্তু 2,500 করে যে টাকাটি যারা যাতে প্রণোদনা পায় সেই বিষয়টি করেছি, যার কারণে দেখা গেছে যে সদর উপজেলায় কিন্তু এ ধরনের ঘটনা হয়নি। তবে অন্যান্য উপজেলায় কিন্তু ব্যতিক্রম ঘটনা ঘটেছে, কারণ তাদের আচ্ছা। কর্মে ছিল। তবে আমরা চেষ্টা করেছি ত্রাণ বিতরণে অন্তত পক্ষে সদর উপজেলায় স্বচ্ছতা নিশ্চিত করার আমরা চেষ্টা করেছি। বিশেষ করে জেলা প্রশাসক স্যারও কিন্তু নিজেই ত্রাণ বিতরণ করেছেন, তার মানে আমি নিজে গিয়ে বিভিন্ন ত্রাণ বিতরণ করেছি। আমরা যতটুকু চেষ্টা আমাদের ছিল 100%। আরেকটি বিষয় বলবো, সেটি হচ্ছে যে মাস্ক, যেমনটি আমাদের সঞ্চালক যিনি আছেন তিনি বললেন, তার কথাই সঠিক যে এখন মাস্ক পরাটাই হচ্ছে আমাদের মেন ইস্যু। মাস্ক যদি আমরা পরি অন্তত পক্ষে প্রিভেনশনটা অন্তত করতে পারবো। হ্যাঁ, কারণ আমি যদি একাই মাস্ক পরি আমি কিন্তু নিজেকে সুরক্ষিত রাখতে পারছি না। যতক্ষণ না আমার অপোজিটে যিনি আছেন তিনি মাস্ক পরছেন, আমি কিন্তু সুরক্ষিত থাকছি না, কারণ আমার চোখ দিয়েও কিন্তু এই ভাইরাসটা যাচ্ছে। তো কতক্ষণ সেই ফেস শিল্ড পরে থাকা তো আমার পক্ষে সম্ভব নয়। সাধারণ মানুষ এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে সম্ভব নয়। চয়ন ভাই কিছু বলতে চাচ্ছেন? আমি একটু অ্যাড করছি, যেটা হচ্ছে প্রথম দিকে মাস্ক পরতাম আমি আমাকে প্রিভেন্ট করার জন্য, লাইক হচ্ছে মাস্ক পরলে আমার করোনা হবে না। এখন মাস্ক পরাটা হচ্ছে আমার কাছ থেকে যদি, আমার যেহেতু কমিউনিটি সংক্রমণ হয়ে গেছে, আমার যদি করোনা থাকে আমার কাছ থেকে যেন অন্য কারোর কাছে না যায়। দুইটা কিন্তু ডিফারেন্ট। এবং যে মাস্কগুলো আমরা ব্যবহার করছি, এটা আমরা ফেসবুকে বিভিন্ন জায়গায় দেখেছি যে লাইক হচ্ছে দুইজন মাস্ক পরে নেই, একজন করোনা রোগীর সংস্পর্শে আরেকজন আসলে আক্রান্তের চান্স অলমোস্ট 75%। যিনি করোনা আক্রান্ত তিনি মাস্ক পরে আছেন, যিনি আরেকজন মাস্ক পরে নেই, সেখানে কিন্তু সংক্রমণের হার অনলি 5 to 10% চলে আসে, বিভিন্ন রিসার্চে এসছে আর কি। তো এখন মাস্ক পরাটা জরুরি হচ্ছে আমি যেন আমার থাকলে আমার কাছ থেকে অন্য কাউকে না ছড়াই, সেজন্য প্রথম দিকে মাস্ক পরাটা জরুরি ছিল যে অন্য কারো থাকলেও থাকতে পারে, আমার কাছে যেন না আসে। এখন কনসেন্ট্রেশন এতটাই বেড়ে গেছে, এখন মাস্ক পরাটা জরুরি এই কারণে যে আমার কাছ থেকে যেন আমি না ছড়াই। দ্যাটস ইট, এটুকু অ্যাড করার জন্য বলছিলাম। অবশ্যই ধন্যবাদ। এবার আবারও আসলে ধন্যবাদ জিকু ভাই এত সুন্দর করে আমাদেরকে বলার জন্য, এবং তারপরে কিন্তু আলোচনাটা আমাদের একটু জমে উঠেছে, এবং চয়ন ভাইকে অনেক অনেক ধন্যবাদ। এবার চলে যাব আমাদের আব্দুল্লাহ মামুন ভাইয়ের কাছে। ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আছেন আমাদের সাথে, এবং প্রথম থেকেই বেশ আমরা সবাই কিন্তু খুবই আরামদায়ক ভাবে একটি আলোচনা চালিয়ে যাচ্ছি। হ্যাঁ, খুবই ভালো লাগছে আলোচনাটা, এবং অনেকেই আমাদের সাথে যারা আছেন অনেকেই এগ্রি করছেন, অনেকজন কমেন্ট করেছেন দেখতে পাচ্ছি। তো যেই প্রশ্নটাতে চলে যাব যে এই যে করোনা সংক্রমণের হার, ঠাকুরগাঁও আপনি এটা প্রথমেই বলে নিয়েছেন যে ঊর্ধ্বমুখী, কিন্তু বাড়ছে, ছোট্ট একটি জেলা শহর কিন্তু বাড়ছে, বেড়েই চলেছে দিনের পর দিন। তো জনজীবনের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রেখে এই অবস্থা থেকে উত্তরণের আপনার আসলে সুপারিশটা কি হবে? এখন সামনের দিকে আমাদের আসলে মেন চ্যালেঞ্জটি যেটি, সেটি হচ্ছে মাস্ক পরানোটাই এখন প্রশাসনের মেন। বিশেষ করে যেটি নির্দেশনা আমাদের কাছে এসেছে সে কারণে কিন্তু ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছি। তবে ভ্রাম্যমাণ আদালত যেটি, সেটি কিন্তু একমাত্র এটার প্রতিকার বলবো না সলিউশন বলবো সেটি না, এটা স্মলার স্কেলে আমরা হয়তো এক্সাম্পল তৈরি করতে পারি। তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সামাজিক আন্দোলন। কারণ সচেতনা বোধে যেটা আসে, মানুষের সচেতনতায় যদি এই জিনিসটি না পৌঁছাতে পারি তাহলে কিন্তু হবে না। আমি যেটি প্ল্যানিং এ আমাদের আছে সেটি হচ্ছে যে প্রত্যেকটি দোকানে নো মাস্ক নো সার্ভিস, এই জিনিসটি সবাইকে লিখতে হবে, বলতেও হবে, এমনকি তাদের প্রতিটি দোকানে এটি মেনেও চলতে হবে। বিশেষ করে আর্থিক প্রতিষ্ঠানগুলো থেকে শুরু করে আমাদের যারা শপিং মল গুলোতে আছে নো মাস্ক নো সার্ভিস। তারপরে আসছি যে মাস্ক নাই কথা নাই, যেমনটি একটি সামাজিক আন্দোলন শুরু হচ্ছে, সেটিতেও আমরা মনে করি যে সেটিও ভালো। তবে একটি বিষয়কে আমি এগিয়ে নিয়ে আসবো, সেটা হচ্ছে নিজে মাস্ক করবো অন্য কেউ করাবো, অর্থাৎ নিজে মাস্ক করবো অন্য কেউ করাবো। কারণ যেমনটি যে চয়ন ভাই বললেন যে নিজে থেকে যাতে এটি সংক্রমণ না হয়, আমার করোনা থাকতে পারে সেটি যাতে সংক্রমণ না হয়। তো এই সামাজিক আন্দোলনকে এখন আমরা বেগমান করব, কারণ হচ্ছে যে তাছাড়া উপায় নেই, কারণ অর্থনৈতিক চাকা আমাদের সচল রাখতে হবে। আর দ্বিতীয় কথা, যখন আপনি দেখবেন যে মাইকিং, বিশেষ করে জনবহুল যে হটস্পট গুলোতে আছে সেগুলোতে মাইকিং আমরা এখন সচল রাখবো। কারণ মানুষ যদি শুনে, অন্তত পক্ষে শুনতে শুনতে হলেও তার এই মাথায় এই জিনিসটি ঢুকবে যে মাস্ক পরতেই হবে, করতেই হবে। কারণ হচ্ছে মানুষ যখন বলবে যে কথা নাই মাস্ক নাই, অর্থাৎ আপনি লজ্জায় পড়ে যাবেন, তখন কিন্তু মাস্ক আপনি পরতে বাধ্য হবে। আমি যেটি বলছি সামাজিক আন্দোলন ছাড়া এটি এখন সম্ভব নয় আমাদেরকে এটি। আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের যেটি করতে হবে, প্রত্যেকটি জায়গায় মাস্ক পরতে হবে, এই জিনিসটি ব্যানার থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় দৃশ্যমান জায়গায় আমাদের প্রত্যেকটি, বিশেষ করে প্রত্যেকটি শপিং মল থেকে শুরু করে পর্যটন স্পট বলেন, সব স্পটে এটি লিখতে হবে যে মাস্ক পরিধান করতে হবে। তাছাড়া আমি দেখছি না যে এই সংক্রমণের হার আমরা আটকানোর খুবই করতে যাচ্ছে। আর মানুষ
বোঝানোর যে বিষয়টি সেটি হচ্ছে যে নিজে থেকে যদি না বুঝি তাহলে আর বোঝানোর কোনো বিষয় নেই। তবে একটি ঘটনা আমি বলছি, সেটি হচ্ছে যে গত শুক্রবারের ঘটনা, এই শুক্রবারের আগের শুক্রবার। সেটি হচ্ছে যে আমাদের পৌরসভার একজন সাবেক কর্মচারী মারা গিয়েছে। তার লাশটি নিয়ে আসা হয়েছে এই সত্যপীর বাজারের এখানে, একটি সত্যপীর যে ব্রিজটি রয়েছে তার পাশে মসজিদের সামনে তার দাফন হবে। তো আমি মারা গেলে যেটি হয় সেটি হচ্ছে যে আমার প্রশিক্ষণপ্রাপ্ত ইমামগণ সেখানে যান, সেখানে গিয়ে দাফনের যে বিষয় রয়েছে, করোনা আক্রান্তের একটি আলাদা আপনি জানেন যে কাস্টম মেইনটেইন করতে হয় তাদের। তো সেখানে যখন লাশটি নিয়ে যাওয়া হলো, সেখানকার লোকজন আতঙ্কিত হয়ে গেল। এই পর্যায়ে গত সপ্তাহের ঘটনা, তারা কিন্তু আতঙ্কিত হয়ে গেল। কিন্তু তার একজন ছেলে এবং একজন মেয়ে কিন্তু অলরেডি করোনা আক্রান্ত মনে হচ্ছে, তারা কিন্তু অলরেডি তাদের সিমটম দেখা যাচ্ছে। তিনি কিন্তু পিপিএ পরে পাশে বসে আছেন, কিন্তু লাশ যেটি গত রাতে মারা গেছে তার থেকে এখন আর খুব বেশি করোনা আক্রান্ত হবে না। সেই লাশকে দেখে মানুষ আতঙ্কিত হচ্ছে, কিন্তু জীবন্ত যে করোনা আক্রান্ত তাকে দেখে কিন্তু আতঙ্কিত হচ্ছে না। আমি এই ঘটনাটি এই কারণে বললাম যে মানুষ মারা গেলে যতটা আতঙ্কিত হচ্ছে, মৃত লাশ করোনা আক্রান্ত হয়ে মারা যাচ্ছে সেটিকে যতটা আতঙ্ক তৈরি করছে, জীবন্ত ব্যক্তি যে নাকি করোনা আক্রান্ত সেটি তাদের মধ্যে আতঙ্ক তৈরি করতে পারছে না। আসলে এটা কি আপনি ট্র্যাজেডি বলবেন না কমেডি বলবেন সেটি আমি জানি না, কিন্তু এই ঘটনাটি ঘটেছে যে মৃত লাশ সেটি তারা দাফন করতে দিবে না, যেখান থেকে ভয় নেই আসলে আমাদের। যে নাকি করোনা আক্রান্ত সে পাশে বসে আছে, তার ছেলেটি কাশতেছে, তার অবস্থা খারাপ, তাকে দেখে তার কোনো নেই, লাশ তারা দাফন করতে দিবে না। পরে আমি প্রশাসনিক ভাবে সেখানে গিয়েছিলাম পুলিশ নিয়ে, সেটি দাফনের ব্যবস্থা করেছি। কিন্তু যিনি এই আক্রান্ত, অবশ্যই যে চয়ন ভাই আছে, চয়ন ভাইয়ের সাথে এই সময় কথা বলেছিলাম যে তাকে আলাদা করে আইসোলেশন, কিন্তু মানুষজন কিন্তু আতঙ্ক পাচ্ছে, মারা গেলে তারা আতঙ্কিত হচ্ছে, কিন্তু যারা করোনা আক্রান্ত তাদেরকে দেখে কিন্তু এখন কিন্তু আতঙ্কিত হচ্ছে না, যেটি কিন্তু আমাদের জন্য খুবই একটি অ্যালার্মিং জিনিস এবং এটি ট্র্যাজেডিও বটে যে যারা করোনা আক্রান্ত তাদেরকে কিন্তু এখন সেইভাবে ভয় পাচ্ছে না। এটি আমার কাছে এই কারণে এই ঘটনাটি আমি বললাম। তবে একটি বিষয় যেটি বললাম যে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে, তাছাড়া কোনো উপায় দেখছি না। অবশ্যই, যেমন অনেক অনেক ধন্যবাদ মামুন ভাই। যেমন আমি যেটা করি, রিক্সা হোক, সিএনজি হোক, যে কোনো জায়গায় হোক, এবং অফিসের ড্রাইভার পর্যন্ত আমি বলতে পারি ভাই মাস্ক পরতে হবে, নাহলে সেখানে আমি কথাও বলতে চাই না। এটা কিন্তু সবাইকেই এই কাজটা করতে হবে। আসলে নিজেকে ভালো রাখার প্রশ্ন চলে আসে, নিজেকে বাঁচানোর। আমি বাঁচলে আমার পরিবার বাঁচবে, আমি মারা গেলে আমার পরিবার কিভাবে বাঁচবে, এটা ভাবতে হবে। চয়ন ভাইয়ের কাছে চলে যাই। চয়ন ভাইয়ের কাছে একটা প্রশ্ন, সেই প্রশ্নটা একটু করে ফেলি আমি, তারপরে আরেকটি প্রশ্ন আছে। অনেক প্রশ্ন জমা হচ্ছে আসলে আজকে আমাদের মানুষের জানার যে একটা আকুতি, আমরা বুঝতে পারছি আজকে যে করোনায় কতটা মানুষ জানতে চায় আর বুঝতে চায়। বিষয়টি হচ্ছে যে করোনা সংক্রমণ থেকে নিজেদের সুরক্ষা রাখতে আপনার সুনির্দিষ্ট মতামত, যদিও বলে ফেলেছেন তারপরও সুনির্দিষ্ট মতামত আপনার ব্যক্তিগতভাবে, আর সংক্রমিত হয়ে গেলে সঠিকভাবে চিকিৎসা নেওয়ার পদ্ধতি সম্পর্কে যদি আমাদেরকে একটু বলেন। এটা তো বলবেন, আমি আরেকটু কথা জানতে চাই। জাহাঙ্গীর আলম একটি প্রশ্ন করেছেন, একজন ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং এটা কয়েকদিন ধরেই ছড়াচ্ছে, আমি জানি বিভিন্ন গার্লস গ্রুপ বা যে কোনো গ্রুপগুলোতে ঠাকুরগাঁয়, যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে একটা গুজব ছড়ানো হচ্ছে যে ঠাকুরগাঁয়ের শিশু বিশেষজ্ঞ ডাক্তার শাহজাহান নওয়াজ করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। এটা একটা গুজব ছড়ানো হচ্ছে। তো তিনি এবং তার স্ত্রী, আমরা জানি আমাদের ম্যাডাম ছিলেন পরিণীতি ম্যাডাম ঠাকুর সরকারি কলেজে, তো তারা দুজনের এখন অবস্থাটা কেমন আছে, তারা কেমন আছেন, এই বিষয়ে যদি একটু সবাইকে জানিয়ে দিতেন যেন গুজব না ছড়ায় তারা। জি ধন্যবাদ। আমরা ওই কয়েকদিন ধরে এই গুজবটা ফেস করছি। আসলে এই গুজবের পরে এমনিতে তো আমাদের সবার সাথে প্রতিদিন কথা হয়, যে আমাদের হসপিটালে যারা আক্রান্ত আছেন বা অন্যান্য রোগীদের সাথে কথা হয়। তো সর্বশেষ আমার স্যারের সাথে গতকালও কথা হচ্ছে। স্যার এবং ম্যাডাম দুজনেই খুবই ভালো আছেন। তাদের যে নির্দিষ্ট কোর্স অফ যে 14 দিনের যে কোর্স, এটা কমপ্লিট করছেন জাস্ট। তারা দুজনেই ভালো আছেন। এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমি সবাইকে বলতে চাই যে আসলে এই ধরনের গুজবে কান দেবেন না। করোনা সংক্রান্ত যে কোনো নিউজ বা যে কোনো কিছু করার আগে বা বিশ্বাস করার আগে আপনার একটু অথেন্টিক সোর্স খুঁজবেন। আমাদের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে, স্বাস্থ্য বিভাগ একটা অথেন্টিক সোর্স, আমাদের প্রশাসন নামে একটা পেজও আছে, তাদের প্রোফাইলও আছে, ইউএনও সাহেবের একটা প্রোফাইল আছে যেখান থেকে জানানো হয়। আমার মনে হয় সোর্সটা আমাদেরকে দেখতে হবে যে কোন সোর্স থেকে আমরা পাচ্ছি। জি এক্স্যাক্টলি। তো এইটা আমাদের সবার প্রতি একটা মানে নির্দেশনা থাকবে যে আপনারা অথেন্টিক সোর্সটা খুঁজবেন। লাইক এখন ফেসবুকে তো আসলে একটা সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু আসতে পারে, কিন্তু সেগুলোতে আসলে ভীত বা আতঙ্কিত হওয়ার কারণ
আর কিভাবে আমরা আসলে করোনা থেকে প্রতিরোধ করতে পারি, এটা আসলে কথায় কথায় সবার কথায় কথায় চলেই এসছে যে আমাদেরকে সোশ্যাল ডিস্টেন্সিং বাড়াতে হবে, দূরত্ব বাড়াতে হবে, আমাদের মাস্ক পরতে হবে, আমাদের হাত ধুতে হবে, আমাদের কফ এটিকেট মেনটেন করতে হবে, এগুলো এটা চলে এসছে। আমি এখানে একটু পয়েন্ট যোগ করতে চাই যে আসলে আবারও বলছি, থার্ড স্টেজে চলে গিয়েছে, আমরা কমিউনিটি সংক্রমণ হয়েছে, আমাদের সংক্রমণ চলতে থাকবে। আমাদের স্পেসিফিক্যালি আমরা এই স্টেপস গুলো নিলে যেটা উপকার হবে সেটা হচ্ছে যে আমরা আমাদের মুরব্বী যারা আছেন 50 ঊর্ধ্ব বা 60 ঊর্ধ্ব তাদেরকে সেভ করতে হবে। আমাদের যত ক্যাজুয়ালিটি কিন্তু তারাই। তো আমাদের সবার ঘরেই বাবা মা আছেন, আর মুরব্বীরা আছেন, তো আমাদেরকে তাদেরকে সেভ করতে হবে। এবং সেক্ষেত্রে পরের কোশ্চেনটাতে চলে আসি, সেটা হচ্ছে যে করোনা আক্রান্ত হলে কি করব। আমরা যদি এই এজ গ্রুপে না পড়ি এবং আমাদের যদি রোগ লক্ষণ বেশি না হয়, আমাদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। কিন্তু যদি এই এজ গ্রুপে পড়ে যায়, আমাদের যদি কোমরবিডিটি থাকে, লাইক হচ্ছে ডায়াবেটিস, ব্লাড প্রেশার, হার্টের রোগ, অন্যান্য কোনো যদি কোমরবিডিটি থাকে এবং এই এজ গ্রুপ মানে 60+ বা 50+ যদি চলে যায়, কোনো রোগ লক্ষণ না থাকলেও আমাকে সতর্ক হতে হবে। এটা একটা মেসেজ। কারণ আমরা কয়েকজনকেই পেলাম কোনো রোগ লক্ষণ ছিল না, বাট এই এজ গ্রুপে ছিল, তার কোমরবিডিটি ছিল, হঠাৎ করে খারাপ হয়ে গেল। সো এইটা এখন স্ট্র্যাটেজি হওয়া উচিত যে যদি আক্রান্ত হয়ে যাই, আমরা যদি ইয়াং এজ গ্রুপে থাকে, আমাদের কোমরবিডিটি না থাকে এবং আমাদের যদি সিভিয়ার সিমটম না থাকে, আমাদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। আপনি স্বাভাবিক ওষুধপত্র যেগুলো আমরা বলছি বাসায় আপনি চিকিৎসা নিতে পারবেন। কিন্তু যদি এই এজ গ্রুপে হয় এবং কোমরবিডিটি থাকে, অবশ্যই আপনাকে কেয়ারফুল হতে হবে, হসপিটালাইজ প্রয়োজনে হতে হবে এবং মানে এটাকে খুব যত্ন সহকারে দেখতে হবে। এবং যেহেতু ঠাকুরগাঁয়ে আমাদের আইসিইউ নেই, আমাদেরকে দূরে যেতে হবে, আমরা জানি। এক্স্যাক্টলি। জি, আর কিছু আমাদের বলতে চাচ্ছেন? যেহেতু আইসিইউ নেই এবং আসলে যদি আমরা করোনার জন্য যেটা মানে মৃত্যুর জন্য প্রথম দায়ী সেটাকে আমরা বলবো ARDS কিন্তু সময় খুব বেশি একটা দেয় না, 5 to 10 মিনিট সময় দিচ্ছে। করোনার ফলে যদি একটা স্ট্রোক হয়, খুব বেশি সময় দেয় না। করোনার ফলে যদি একটা হার্ট অ্যাটাক হয়, খুব বেশি সময় দেয় না। সো আমরা এই এজ গ্রুপে যাদের এরকম রিস্কি গ্রুপ, তাদেরকে ডেফিনেটলি একটু সাবধানে রাখতে হবে, আমাদের মেন্টাল প্রিপারেশন রাখতে হবে, যে কোনো সময় হসপিটালাইজ করা, যে কোনো সময় দৌড়াদৌড়ি, এই মেন্টাল প্রিপারেশনটা রাখতে হবে। আর আমরা তো আছি ইনশাল্লাহ, দেখা যাক এখন এই প্রসঙ্গে যে চয়ন ভাই আরেকটি প্রশ্ন যেটা আমি প্রথমেই করে নিতে চেয়েছিলাম, সেই প্রসঙ্গে একটু আসি। যে আমি বলছিলাম যে আমার বাবাকে নিয়ে আমি ঠাকুরগাঁও সদর হাসপাতালে গিয়েছিলাম, পরিবেশ অনেক ভালো, ডাক্তার নার্সরা খুবই সহায়ক, হেল্প করছিলেন। একটা বিষয় যেটা আমি দেখেছি এবং একজন প্রশ্ন করেছিলেন যে আমাদের কিন্তু ভেন্টিলেশনের যে পাইপলাইন গুলো আমি সেগুলো দেখেছি, সেন্ট্রাল যে অক্সিজেনের ব্যবস্থার, তো সেটা আমাদের কবে নাগাদ ঠাকুরগাঁও সদর হাসপাতাল সেটা কবে নাগাদ পাবে বলে আপনি মনে করছেন? কারণ সেটি পেলেও কিন্তু অনেকাংশে আমরা কিন্তু যারা সাধারণ মানুষ আছে অনেকাংশে কিন্তু সেটা আমাদের অনেক খরচটা কমিয়ে দিত। হ্যাঁ, বাহিরে যাওয়া কিন্তু অনেক খরচের সাধারণ মানুষের জন্য। এক্স্যাক্টলি, ধন্যবাদ। আসলে যেটা হচ্ছে সেন্ট্রাল অক্সিজেন লাইন হলে কিন্তু আমরা অনেকখানি এগিয়ে যাবো। সেন্ট্রাল অক্সিজেন লাইন হলে আমরা হাই ফ্লো নেজাল ক্যানুলা ইউজ করতে পারবো, প্রয়োজনে আইসিইউ সেট আপ করতে পারবো, আমরা সম্ভব। সেন্ট্রাল অক্সিজেন লাইনের জন্য অলরেডি ঠাকুরগাঁয়ে একটা প্রজেক্ট চলছে, আর এটা নীতিগতভাবে ঠিক হয়ে আছে, এটা এখনো কাজ শুরু হয়নি। একটা প্রজেক্ট যেটা চলছে সেটা হচ্ছে আমাদের একটা রিজার্ভিয়ার থাকবে, বড় বড় সিলিন্ডার রিজার্ভিয়ার থাকবে, সেখান থেকে আমরা হচ্ছে আমাদের বেড ওয়াইজ আমরা অক্সিজেন ফ্লো করব। এই প্রজেক্ট অনগোয়িং, সম্ভবত এই ডেডলাইন ছিল আসলে এই অগাস্টের মাঝেই করে ফেলার, লাস্ট ডেডলাইন ছিল, বাট আমার ধারণা আরো সময় একটু বেশি লাগতে পারে, কারণ কাজকর্ম ঢিলা দিচ্ছে আর কি। আমরা আমাদের দিক থেকে প্রেসার দিচ্ছি, হোপফুলি অগাস্টে না হলেও সেপ্টেম্বরের শুরুর দিকে হয়তো হয়ে যাওয়ার কথা। এটা যেটা জরুরি সেটা হচ্ছে আমাদের আমাদের একটু শেষ করি, যেটা হচ্ছে আমাদের সেন্ট্রাল অক্সিজেনের সবচেয়ে বড় সেটা হচ্ছে আমাদের এটা হচ্ছে একটা বড় ডোম শেপ একটা রিজার্ভিয়ার থাকবে, সেখান থেকে যাবে এবং এটার ক্যাপাসিটি অনেক বেশি। এইটার একটা প্রজেক্ট অনগোয়িং আছে, অ্যাপ্রুভও হয়েছে, আমাদের জায়গা সিলেকশন হয়ে গিয়েছে, ওরা একটা প্ল্যানও দিয়েছে আমাদের কাছে, অ্যাপ্রুভও হয়েছে। ওইটা যদি শুরু হয়, ওইটা যেটা দিনাজপুর মেডিকেল বা রংপুর মেডিকেল আছে আর কি, তো ওটা যদি আমাদের কমপ্লিট হয়, তাহলে আমি বলতে পারবো যে আমরা অক্সিজেনের দিক দিয়ে একটু সেফ পজিশনে থাকি আর কি। ইনশাল্লাহ যেন আমরা সেই জায়গাটাতে যেতে পারি। এখন আরেকটা প্রশ্ন, যে অনেকেই অনেক ধরনের গুজব ছড়াচ্ছেন যে
আমাদের যে ঠাকুরগাঁও সদর হাসপাতালে অনেক ধরনের যেমন এটা অনেক বড় বড় হাসপাতালগুলোতে হচ্ছে যে স্বাস্থ্য সেবা নিয়ে কিছু কেলেঙ্কারির ঘটনা খবর পাচ্ছে। যদি জিকো ভাইয়ের মাথায় যদি এরকম কোনো প্রশ্ন এসে থাকে বা আপনি যদি শুনে থাকেন, মানে অনেক গুজব ছড়াচ্ছে যে এরকম কোনো হচ্ছে কিনা, বা এই ধরনের যদি এই বিষয়ে যদি আমাদের সাথে কিছু শেয়ার করেন যে আসলে আদৌ কি এরকম কিছু হয়েছে কিনা। আপনার প্রশ্নটা আসলে আমি ক্লিয়ার না। আচ্ছা, যে স্বাস্থ্য সেবা নিয়ে, হ্যাঁ, আমাদের ঠাকুরগাঁও সদর হাসপাতালে অনেকেই বলছেন, দেখছি যে কিছু গুজব ছড়ানো হচ্ছে যে অনেক ধরনের কেলেঙ্কারি ঘটছে এই বিষয়টার উপরে, যে আসলে আদৌ কি ঘটছে নাকি, স্বাস্থ্য সেবা কি দিতে গিয়ে মানুষ ডাক্তাররা দিচ্ছেন কিনা, বা অনেক ধরনের আমি অনেক কিছু, যেমন বিগত কয়েকদিন আগে আমরা দেখলাম বালিশ কেলেঙ্কারি হচ্ছে, পর্দা কেলেঙ্কারি হচ্ছে। ঠাকুরগাঁও সদর হাসপাতালে কি এরকম কোনো ঘটনা ঘটছে নাকি, কি মনে হচ্ছে, নাকি এটা আসলে আসলে ঠাকুরগাঁও সদর হাসপাতালের কথাটা আমি স্পেসিফিক বলতে পারবো না সেখানে এই ধরনের কোনো ঘটনা ঘটেছে কিনা, কিন্তু স্বাস্থ্য কেলেঙ্কারি তো ঘটেছে, যার কারণে যেটা নিয়ে হলো দুদক অলরেডি তদন্ত করছে। এবং রিসেন্টলি হলো যেই সমস্ত মানে ভেন্টিলেশন কেনার কথা বলে সেগুলো কেনা হয়নি, যে দেখা গেছে একটা ভেন্টিলেশন যেখানে হলো 5 লাখ টাকা দাম, সেটা হলো 55 লাখ টাকা বা কোটি টাকা দিয়ে হলো সেগুলো কিনেছে। এই ধরনের বহু নানা ধরনের দুর্নীতি হয়েছে। দেখা গেছে হ্যাঁ 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 ঠাকুরগাঁও হাসপাতালের জন্য বরাদ্দ হয়তো বা গিয়েছে, সেটা হলো সময় মতন কাজ হয়নি, সেটা কোনো না কোনো ভাবে হলো অন্যদিকেই, মানে সেখানে টাকা পৌঁছানোর আগে হাওয়া হয়ে গেছে। এরকম ঘটনা ঘটতেও পারে, সেগুলো হলো তদন্ত চলছে। আসলে স্পেসিফিক ঠাকুরগাঁও সদর হাসপাতালে কোনো ধরনের কোনো দুর্নীতি হয়েছে কিনা এই বিষয়ে আমার জানা নাই, কিন্তু স্বাস্থ্য খাতে দুর্নীতি হয়েছে জন্যই আজকে বাংলাদেশের এই করুণ অবস্থা। চিকিৎসা নিতে মানুষকে হলো আজকে হলো মানে ধুকে ধুকে মরতে হচ্ছে। আজকে স্বাস্থ্য খাতে যদি দুর্নীতি না হতো, আজকে করোনা যদি বাংলাদেশে না প্রবেশ করত, তাহলে বাংলাদেশের মানুষ স্বাস্থ্য খাতে দুর্নীতি হয়েছে এটা কখনো জানতেই পারতো না। আমার দিক থেকে অ্যাড করি, আমার দিক থেকে আসলে যেটা জিকো ভাই বললেন, যে আসলে আমার দিক থেকে আমার যেটুকু অ্যাড করতে হচ্ছে, কেলেঙ্কারি হয়েছে বা দুর্নীতি হয়েছে এটা আসলে আমাদের লেভেল থেকে বলারও মানে বিষয় না বা বোঝারও বিষয় না, এটা অনেক উপর থেকে আসবে, সেটা সেই ব্যাপারে আমি কমেন্ট করব না। এটুকু এটা ঠাকুরগাঁওবাসী বলতে পারবেন, বা আপনারা যারা সবারই যেহেতু ঢাকায় থাকলে আত্মীয় এখানে আছে, আমাদের হসপিটাল থেকে আমরা এটুকু বলতে পারি যে যেটা অনেক জায়গায় হয়েছে, লাইক হচ্ছে করোনা সন্দেহে আমি রোগী ধরলামই না, রোগী ভর্তি নিলাম না, এই রকম ঘটনা এই কোভিড বা প্রি কোভিড এরিয়া সময়ও আমাদের মধ্যে এরকম ঘটনা আসলে ঘটেনি। আমরা কোনো রোগী ফেরত দেইনি। আমরা হয়তো এখানে ফুল চিকিৎসা করতে পারি না, আমাদের যেহেতু অনেক সাপোর্ট নেই, হয়তো ফুল চিকিৎসা করতে পারি না, বাট এরকম ঘটনা কখনো ঘটেনি যে একটা রোগী এসছে, আমি বাবা এটা চিকিৎসা দিব না, যান চলে যান, অন্য কোথাও চলে যান। অনেক বড় পাওয়া আমাদের জন্য, এটা আমাদের ক্ষেত্রে একটাও ঘটেনি, এটুকু আমি নিশ্চিত করে বলতে পারি। আর বাকিটা তো জিকো ভাই না, অবশ্যই, কারণ চিকিৎসকদেরকে আসলে এখানে অসম্মান করার কিছু নেই, এবং চিকিৎসকরা যেমন ফ্রন্টলাইনার হিসেবে কাজ করেছে, তাদের জন্যই হলো আজকে যে সমস্ত মানুষরা করোনা ভাইরাস থেকে বেঁচে ফিরেছে, আসলে তাদের কিন্তু একটা বড় ধরনের অবদান রয়েছে। আবার কিছু কিছু চিকিৎসক এমনও আছেন যারা হলো এই ভাইরাস যখন সংক্রমিত হয়েছে, আমরা দেখেছি কিন্তু নিজেদের চেম্বার বন্ধ করে দিয়েছে, হাসপাতালে যাওয়া ছেড়ে দিয়েছে, এমনও কিন্তু ঘটনা ঘটেছে। আবার নিজেদের জীবনও দিয়েছেন এমনও ঘটনা কিন্তু আছে। একটু অ্যাড করতে চাই, এক্ষেত্রে কিন্তু আমাদের মানুষরাই, আমরা যারা যাই, আমার কাছে যদি জ্বর থাকে, আমি কিন্তু এটা গোপন করেছি, এই ধরনের গোপনীয়তা করার জন্য কিন্তু ডাক্তাররা শুধুমাত্র সেটা না, শুধুমাত্র এটার জন্য না, হয়তোবা অনেকেই গোপন করছে, অধিকাংশই ধরলাম 99% গোপন করেছে, হ্যাঁ, কিন্তু আমি যাদের কথা বলছি তারা কিন্তু, যে সমস্ত চিকিৎসকের কথা বলছি যারা চেম্বার বন্ধ করে দিয়েছেন, হ্যাঁ, তারা কিন্তু হলো এই রোগী গোপন করেছে, উনি আক্রান্ত হয়েছে এজন্য চেম্বার বন্ধ করে। করোনা ভাইরাস বাংলাদেশে ঢুকেছেন তখনই হলো উনি চেম্বারে তালা মেরে দিয়েছেন, তখন থেকেই ওনারা হাসপাতালে যাওয়া বন্ধ করে দিয়েছেন। কিন্তু আপনি যে সমস্ত যেই কথাটা বললেন যে রোগীরা যায় হলো নিজেদের আক্রান্তের কথা বলেনি বা মানে লক্ষণের কথা বলেনি, সেই জিনিসটা কিন্তু পুরোপুরি আলাদা। সেখানে চিকিৎসক চিকিৎসা সেবা দিচ্ছেন,
সেই চিকিৎসকের কাছে চিকিৎসা সেবা নিতে গিয়ে রুগী হলো জি তার তার কথাটা হলো গোপন করেছে। হ্যাঁ, কিন্তু এখানে কিন্তু চিকিৎসকের হলো দোষ না, বা অন্যান্য চিকিৎসকেরও দোষ না, জি মানে এখানে হলো রুগীর দোষ। বাট ওই ওই সমস্ত ক্ষেত্রে মানে একজন হলো মনে করেন ক্যান্সারের পেশেন্ট, হুম বর্তমানে যে অবস্থা হচ্ছে ক্যান্সারের পেশেন্টরা কেমোথেরাপি নিতে গেলেও তাদেরকে প্রতি 14 দিন পর পর কেমো দিবে, নাকি হলো তারা করোনা নেগেটিভের হলো প্রমাণপত্র নিয়ে যাবে। এই প্রমাণপত্র নিয়ে যেতে যেতেও গণমাধ্যমে দেখবেন অনেক নিউজ এসেছে, হুম প্রমাণ নিতে গিয়েও কিন্তু অনেকে হলো করোনায় আক্রান্ত হয়েছেন। এবং একজন ক্যান্সারের রোগী যে কেমো দিচ্ছে তার হলো জি। কষ্টটা এটা কিন্তু পুরো আসলে সেই বিশ্বে মাত্র আসলে বুঝবে। এটার চেহারাটাই এরকম, আমরা যেটা দেখতে পাচ্ছি পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়ে যাচ্ছে আসলে। কারণ আমাদের হাতে হ্যাঁ, সময় কম। আপনার কাছে আমার শেষ প্রশ্নটা আছে, সেটা আপনি যখন কথাই বলছেন আপনি করে ফেলি, যে আপনি তো বলছেন আপনার একজন সাংবাদিকের বিচরণ কিন্তু অবাধ, সব জায়গায় তিনি যেতে পারেন, এবং সব তার কলমের জোর এত বেশি, তা আমি বিশ্বাস করি ব্যক্তিগতভাবে, যে সেই কলম দিয়ে কিন্তু অনেক সত্যি কথা আমরা যেটা মুখে বলতে পারি না, সেই সত্যি কথা কিন্তু কলম দিয়ে তিনি লিখে ফেলেন, বলে ফেলেন। তো আপনার কাছে জানতে চাওয়া যে কি কি পদক্ষেপ নেওয়া হলে আসলে আমরা এই যে করোনা সংক্রমণটা নিয়ন্ত্রণে রাখা যেত ঠাকুরগাঁও শহরের ক্ষেত্রে, এবং এই অবস্থায় যেহেতু নিয়ন্ত্রণ নেই, এখন নিয়ন্ত্রণটা হারিয়ে ফেলেছি, আমরা কেউ কথা শুনছি না, অবাধ্য সন্তানের মতো ঠাকুরগাঁওয়ের অবাধ্য সন্তান হয়ে গেছি আমরা জেলা শহরে। তো কি কি উপায় আপনার কাছে মনে হয় যে কি করলে আমরা আসলে এটাকে আবার নিয়ন্ত্রণে আনা যাবে, বা আমরা ভালো থাকবো? জি, জিকো ভাই। শুনতে পাচ্ছেন? জিকো ভাই। জি, যেই কথাটি বলছিলেন যে আসলে আমি বলবো এই এই সমস্ত ক্ষেত্রে যেটা প্রধানমন্ত্রী কিছুদিন আগে নির্দেশ দিয়েছেন যে আহ, প্রয়োজন হলে সরাসরি অভিযান চালাও, যারা হলো মাস্ক পরবে না, যেহেতু মাস্ক হুম পরা নিয়ে একটা ইস্যু তৈরি হয়েছে যে অনেকেই মাস্ক পরছে না, হুম সেই ক্ষেত্রে অভিযান চালিয়ে কিন্তু মাস্ক পরতে বাধ্য করতে বলা হয়েছে। সেই ক্ষেত্রে প্রশাসন এখন পর্যন্ত দৃশ্যমান এমন কোনো পদক্ষেপ ব্যবস্থায় কিন্তু যায়নি। সেই ব্যবস্থার কিন্তু তারা যেতে পারে, যেটা হলো এই মন্ত্রিসভার আগের মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী নিজে বলছেন, মানে 2 সপ্তাহ আগে। সেটার এখনো জি দৃশ্যত কোনো ব্যবস্থা হলো আমরা দেখিনি, সেটা করা যেতে পারে। এটা একটা বিষয়। হুম আমাকে কি শোনা যাচ্ছে? জি বলুন একটু। জি শোনা যাচ্ছে। জি। জি জি আহ, এটা 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 যেমন হলো করা যেতে পারে, তেমনই হচ্ছে মানুষকে সামাজিক দূরত্ব নিশ্চিতের জন্য বা করোনা আক্রান্ত যারা ছিলেন সেটা হুম আটকানোর জন্য বা যাচাইয়ের জন্য কিন্তু সরকার থেকে আরো একটা ব্যবস্থা নেওয়া হয়েছে, যেটা আসলে প্রচার হয়েছে কিনা বা কেউ জানে কিনা সেটা আমি জানি না। সেটা হলো আইসিটি মন্ত্রণালয় করোনা একটা অ্যাপ তৈরি করেছে, যেটা হলো মানে ব্যান্ডউইথ খুব অল্প নেয়, এবং পাশাপাশি এটাও অন রাখতে হবে, আপনার ব্লুটুথ অন রাখতে হবে, যেটার কারণে একজন সংক্রমিত লোক, তারও যদি হলো এই সিস্টেমটা এই অ্যাপটা অ্যাক্টিভেট থাকে এবং আমি হলো সংক্রমিত না, আমারও যদি এটা অ্যাক্টিভেট থাকে, সেই জি ক্ষেত্রে ওই অ্যাপসটা হলো বুঝিয়ে দেবে যে হ্যাঁ উনি সংক্রমিত, আমি কারো সংস্পর্শে আসছি। এখন সেই অ্যাপটা আমি আমরা হলো কারো সকলে ব্যবহার সংস্পর্শে করতে পারি। আসছি কিনা সেই জিনিসটা আমি কিভাবে বুঝবো, সেটাও কিন্তু একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো এই অ্যাপসটা কিন্তু খুব সহজেই, যেহেতু এখন বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশে পরিণত হয়েছে, আমরা কিন্তু এই ধরনের ব্যবস্থাগুলো গ্রহণ করতে পারি। সেটা হলো আপনাদের আপনারা যারা আপনারা কিন্তু জি, কথা এবং এতে স্পষ্ট করে আমাদের। সামাজিক দূরত্ব আসলে কতটুকু নিশ্চিত হবে আমি জানি না, তবে অ্যাটলিস্ট করোনায় সংক্রমিত হয়েছে কিনা মানুষ এটা জানতে জানতে পারবো। জি জি, অনেক অনেক ধন্যবাদ এই অ্যাপটি সম্বন্ধে আমাদেরকে জানানোর জন্য। অনেকে যারা জানেন না, অ্যাপটি কিন্তু ডাউনলোড করে নিতে পারেন গুগল প্লে স্টোর থেকে। অ্যান্ড এবার চলে যাব আসলে আবারও আমরা রিভিশনে করছি, আমাদের সময় একদম শেষের দিকে। অলরেডি আমাদের 10টা পর্যন্ত সময়। আমরা আন্তরিকভাবে দুঃখিত যে একটু বেশি সময় নিয়ে নিচ্ছি আপনাদের কাছে। আসলে কথাগুলো জানানো মানুষকে এবং আপনাদের সাথে আলোচনা করতে পারাটাতে একটা যে ক্ষুধা ছিল আমার, সেজন্য অনেকগুলো প্রশ্ন করে ফেলেছি। তো মামুন ভাইয়ের কাছে চলে যাবো। মামুন ভাই, আমরা একদমই শেষ পর্যায়ে চলে এসেছি, যেহেতু আমরা কথা বলছি খুবই চমৎকার একটি বিষয় নিয়ে, করোনার দিনকাল এবং স্বাস্থ্য সচেতনতায় মাঠ পর্যায়ে সার্বিক অবস্থাও আমাদের করণীয়। এই বিষয়ে আমরা যদি একদমই শেষে মামুন ভাইয়ের কাছে চলে যাই, এবং মামুন ভাই আমরা জানি মামুন ভাই অনেক কিছু করেছে, অনেক জায়গায় ছুটে গিয়েছে, অনেক কিছু বন্ধ করে দিয়েছে, অনেকের
সহজ বাংলা ভাষায় যেটাকে আমরা 2 নম্বরই বলি, সেই 2 নম্বরই পথগুলো বন্ধ করে দেওয়া হয়েছে মামুন ভাইয়ের তরফ থেকে একজন ইউএনও হিসেবে। তো এবার আপনার কাছে চলে যাবো যে শেষ মুহূর্তে যদি আমাদেরকে কিছু বলেন আমাদের জনগণের উদ্দেশ্যে, ঠাকুরগাঁওয়ের মানুষের উদ্দেশ্যে, আমাদের উদ্দেশ্যে। ধন্যবাদ ঠাকুরগাঁও জার্নালকে। বিশেষ করে আমি জার্নালকে এই কারণে ধন্যবাদ জানাবো যে এই ধরনের একটা অনুষ্ঠান করার জন্য। বিশেষ করে আপনারা জানেন যে সামাজিক গণমাধ্যমগুলোতে যদি এই ধরনের করোনায় করণীয় কি এই ধরনের বিষয় যদি খুব বেশি প্রচার হয়, সেটি কিন্তু জনসাধারণের কাছে মেসেজটি কিন্তু যায়। তো আমি বলবো যে ঠাকুরগাঁও জার্নাল যদি এই বিষয়টি এই প্রোগ্রাম যদি কন্টিনিউ করে, সেটাও কিন্তু একটি ভালো মাধ্যম। আপনারা জানেন ফেসবুক কিন্তু সবাই দেখে, একটি বিষয় সবাই কিছু না গেলেও দিনের একটা অংশ ফেসবুকে কাটায়। তো ফেসবুকের মাধ্যমে এবং সামাজিক গণমাধ্যমগুলোতে যদি করোনার বিষয়, যে সচেতনতার বিষয়, যে আমরা সামাজিক দূরত্ব মেনটেন এবং মাস্ক পরার বিষয়ে যদি আমরা অনবরত বলতে থাকি, সেটাও একটি ভালো প্রচারণা। এবং আরেকটি বিষয় আমি বলবো ঠাকুরগাঁও সদর উপজেলা এবং ঠাকুরগাঁও জেলার যারা দেখছেন, সেটা হচ্ছে যে আমাদের এই গত 5 মাসে আমি বিশেষ করে যেটি চ্যালেঞ্জ ফেস করেছি, সেটি হচ্ছে যে যারা মারা যাচ্ছে তাদেরকে দাফন করতে গিয়ে আমাদের অনেক বেশি এই ভোগান্তি ভুগতে হচ্ছে। কারণ মানুষ এখনো আমাদেরকে জায়গা দিচ্ছে না। বিশেষ করে প্রথম দিকে যারা করোনার উপসর্গ নিয়েও মারা গিয়েছে, তাদেরকে কোনোভাবেই তারা দাফন করতে দেয়নি। এই মানসিকতা থেকে তারা দূরে সরে আসবে। কারণ কারো ভাই, কারো বাবা, তারা কারো পুত্র, তারাই মারা যাচ্ছে। তাদের স্বজন হিসেবে, তাদের প্রতি সহানুভূতিশীল হিসেবে আমরা যাতে দেখি এবং তাদের প্রতি, বিশেষ করে করোনা যাদের হয়েছে, হ্যাঁ তাদের থেকে অবশ্যই ডিস্টেন্স আমরা মেনে চলবো, তাদের প্রতি সহানুভূতিশীল হব এবং তাদেরকে আমরা সজাগও করব, সেই সাথে আমরা মানবিক হব। সেই বিষয়টি যাতে সবাই লক্ষ্য রাখেন যে করোনা আক্রান্ত হয়ে মারা গেলেও যাতে তার মৃতকে যাতে সঠিকভাবে সম্মান যাতে আমরা দিতে পারি, সেই বিষয়টি আমরা লক্ষ্য রাখি। তবে যেমনটি জিকো ভাই বললেন যে ভ্রাম্যমাণ আদালত, হ্যাঁ আমরা ভ্রাম্যমাণ আদালত আগামীতে আরো জোরদার করব। আর অ্যাপস এর বিষয়টি, অ্যাপ যেটি আছে এটি অবশ্যই ডাউনলোড আমরা করব। তবে অ্যাপটি এই আপনার যেটি সমস্যা হচ্ছে সেটি হচ্ছে যারা মাত্র পরীক্ষা নিরীক্ষা করছে শুধুমাত্র তাদেরকেই এটি এনলিস্টেড হলে তাদেরকেই শুধুমাত্র দেখাবে যে তিনি করোনা, যে নতুন করে করোনা আক্রান্তের বিষয়টি কিন্তু এখনো পর্যন্ত এটি পরীক্ষামূলক ভাবে ভালো একটি অ্যাপ, সবারই ডাউনলোড করা উচিত। তবে আমরা সচরাচর মাস্ক পরবো, যেমন নিজে পরবো অন্যকেও পরাবো, এই ধরনের সামাজিক আন্দোলনে আমরা যুক্ত হই এবং আমরা মানবিক হই এবং আমরা সতর্ক হই। সবাইকে ধন্যবাদ এবং ঠাকুরগাঁও জার্নালকে আমি ধন্যবাদ জানাচ্ছি। চমৎকার, ধন্যবাদ মামুন ভাই আপনাকে। এবং আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার রকিবুল আলম চয়ন ভাইয়ের কাছে যেতে চাই এবং চয়ন ভাই শেষ মুহূর্তে আমাদেরকে যেতে যদি কিছু কথা বলেন আমাদের উদ্দেশ্যে। ধন্যবাদ মামুন ভাইয়ের মতো যে ঠাকুরগাঁও জার্নালকে ধন্যবাদ। আসলে এইরকম এটা কন্টিনিউয়াস একটা আপনাদের আজকে 8ম প্রোগ্রাম, এটা মানে 8ম এপিসোড কন্টিনিউয়াস। শুরু থেকে আমি ফলো করছিলাম যে আসলে এখানে একটা ইনপুট আমাদের কাছে যাচ্ছে এবং লাইক এটা কিন্তু আসলে ঠাকুরগাঁও শহরের লোকজন জানে, তো তারাও ফলো করে। তো এখান থেকে যদি একটা মেসেজ কন্টিনিউয়াসলি যেতে থাকে, সেটা আমাদের জন্য সবার জন্যই ভালো হবে। আর করোনা চলছে, করোনা চলবে, আমরা করোনা নিয়ে থাকবো, কিন্তু কেউ যেন এটুকু মনে না করেন যে আমরা হাল ছেড়ে দিয়েছি। আমরা হাল ছাড়িনি। আমার আধুনিক সদর হাসপাতালে এ পর্যন্ত বললাম 6 জন ডাক্তার, নার্স সহ টোটাল 16 জন আমাদের আক্রান্ত হয়েছে। হয়তো বাকি যারা আছে তারাও হয়তো 1 বাই 1 হয়তো হবে। আমাদের প্রশাসনে অনেকে আক্রান্ত হয়েছে, পুলিশে অনেক আক্রান্ত হয়েছে, বাট আমরা আছি। যতক্ষণ করোনা থাকবে বা আমরা থাকবো, আমরা ইনশাল্লাহ ফাইট করব। সবাইকে ধন্যবাদ, একসঙ্গে ফাইট করবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। এবার জিকো ভাইয়ের কাছে যদি চলে যাই, বৈশাখী টেলিভিশনের স্টাফ রিপোর্টার নাইমাল জিকো, আপনি যদি আমাদেরকে শেষে একটু আন্দোলিত করার মতো কোনো কিছু আমাদেরকে বলতে চান। আসলে আন্দোলিত করার মতন কিছু নেই। মানুষকে সাবধান হতে হবে, সতর্ক হতে হবে। পাশাপাশি আসলে আমি বারবার ওই একটা কথাই বলেছি যে সামাজিক দূরত্ব কতটুকু মেনটেন করা যায় সেটা একটা বিষয়, যে কতটুকু মেনটেন, যতটুকু পারবো আমরা হলো চেষ্টা করব এবং নিরাপদে থাকার চেষ্টা করব। যেমনটি আমরা ঢাকা শহরে যে সমস্ত সরকারি অফিস আছে সেগুলোতেও কিন্তু সামাজিক দূরত্ব মেনটেন করা, 3 ফিট দূরত্বের যে হিসাবটা দেওয়া হয়েছে সেই হিসাবে ভাগ দেওয়া হয়েছে, কিন্তু 3 ফিট দূরত্ব দেওয়া হয়। দেখা গেছে হয়তো 1 ফিট বা আধা ফিট বা এরকম দূরত্ব হলো দেওয়া হয়েছে, মানে গোল গোল রাখা হয়েছে। তো এভাবে না করে 3 ফিট দূরত্বটাই মেনটেন করি যতটুকু পারি। প্রশাসনকে আরো সোচ্চার হতে হবে, কারণ আমরা হলো
আসলে ওই কি বলে মানুষ ওই দীর্ঘদিন বন্দি থাকার ফলে এখন হলো মানুষ একটু বেপরোয়া হয়ে গেছে। তো সংক্রমণের হার এখন হলো বাড়বে। তো যা বেপরোয়া না হয়ে একটু সাবধান তো অবশ্যই হতে হবে। আর মাস্ক পরার জন্য বাধ্য করতে হবে আসলে মানুষকে। মানুষ যেটা হলো করতে চাচ্ছে না। 5 মাসে যেই মানুষটা আসলে মাস্ক পরেনি, মাস্ক পরা শেখে নাই, সেই মানুষটাকে বাধ্য না করলে সে কখনো শিখবে না। তো এরকম নজির স্থাপন করতে হবে যে হ্যাঁ, মাস্ক না পরলে আপনাদেরকে এই শাস্তির মধ্য দিয়ে যেতে হবে। তখনই হলো সেই সমস্ত মানুষ যারা মাস্ক ব্যবহার করছে না তারা মাস্ক পরবে, আমার যেটা মনে হয়। না হলে হলো পসিবল না। তো জি। সামাজিক মানে সবাইকে তো অবশ্যই এই সামাজিক আন্দোলনে যুক্ত হতে হবে, কিন্তু যারা এখনো হচ্ছে না, যাদের কারণে হলো এই ভাইরাসটা ছড়াচ্ছে, তাদেরকে নিয়ন্ত্রণের জন্য আসলে সঠিক ব্যবস্থা নেওয়া হবে, এটাই আর কি। এছাড়া আসলে মানুষ কাজ করতে হবে, অর্থনীতির চাকা ঘোরাতে হবে, সচল রাখতে হবে। তো এর বিকল্প আসলে নেই। জি, অবশ্যই। ধন্যবাদ অনেক অনেক। এবং তিনজনই খুবই দুর্দান্তভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন। আমাদের মনে হয় খুবই স্পষ্ট ভাষায় তিনি আমাদের সকলকে জানাচ্ছেন। এই তিনজনই আমাদেরকে জানাচ্ছেন, আব্দুল আল মামুন ভাই এবং রকিবুল আলম চয়ন ভাই এবং জিকো ভাই। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ এই যে ঠাকুরগাঁও জার্নালের উদ্যোগে যে আমাদের এই শোটা করোনার দিনকাল এবং আজকে শোটা এত সুন্দর করে আপনারা আমাদের সকলকে এবং অনেকে যারা জয়েন করেছেন তাদেরকেও ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি আশামান ঠাকুরগাঁও জার্নাল থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন।